কোন ধরনের লোগো, এবং এই লোগোগুলো যত বেশি আমরা দেখব তত বেশি তৈরি করতে আমার হেল্প হবে। ওকে, তো এখানে ইএমসিএ একটা লোগো রয়েছে, লোগোটা দেখেন খুবই সিম্পল। এই যে লোগোটার স্ট্রাকচার, এটাকে আমরা বলতে পারি ভার্টিক্যালি, মানে ভার্টিক্যালি একটি স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। ঠিক আছে, ওকে। কেন বলছি জিনিসগুলোর, মানে যখনই ভাবেন আমি কোনো বিষয় নিয়ে কথা বলছি সেটার কোনো না কোনো উদ্দেশ্য আছে, তো এই জন্য খুব ভালো করে খেয়াল করেন। তারপর কালার দেখেন রিপ্রেজেন্ট করছে, তারা দুই ধরনের কালারটাকে এখানে ফুটিয়ে তুলছে। তাহলে এই কালারগুলোর তো একটা মার্ক আছে অলরেডি, আমরা জানছি, ঠিক না? ওয়াইল্ড লাইফ ফান্ড, এটা এটা হচ্ছে আপনার মানে স্ট্রাকচার ওয়েতে যদি বলা যায় তাহলে মানে সব দিক থেকে একটা পারফেক্ট লোগো। হ্যাঁ, তারা যেটাকে যে হিসাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে, ওয়াইল্ড লাইফ ফান্ড। দেখেন এখানে বাচ্চা একটা পান্ডা, বাচ্চা একটা পান্ডার ফেস, এবং এখানে নেগেটিভ স্পেস যেখানে বসাবেন অনেক কিছু দেখা যাচ্ছে, শুধু দেখেন আর কি। এবং এবং এটা কি ধরনের কালারের কাজ করা বলেন তো? বলতে হবে এখানে কি কালার ব্যবহার করা। আমি কিন্তু ফুল স্টপ করে দিয়ে চলে যাব, ঠিক আছে? কালকে থেকে আমি যা কথা বলছি আপনারা হয়তো আমাকে ওইভাবে চেনেন নাই, আমি স্টপ করে দিয়ে চলে যাব কিন্তু ক্লাস, অ্যান্সার যদি না পাই কথার সাথে। এগুলো কি কালার না? এগুলো কি, কি মনে হয় আপনার কাছে? গ্রেডিয়েন্ট কালার? এত কিছু চাইনি, এটা গ্রেডিয়েন্ট কালার। এটা কি ধরনের কালার? কালারের নাম চাইনি, হ্যাঁ কি ধরনের বলছি আমি, হ্যাঁ এটা কি কালার বলি নাই, কি ধরনের কালার। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? আমার প্রশ্ন কি ছিল, কি কালার নাকি ধরনের কালার? তো সেটা মানে কি বুঝায়, ব্ল্যাক বুঝায়? এটা মনোক্রোমাটিক কালার। আচ্ছা, এটা একটা লোগো যেটা একটা সার্কেলের মধ্যে আছে, এবং এটা কি ধরনের লোগো বলেন একজন। হুম হুম হুম, কম্বিনেশন মার্ক, এবং এখানকার এই কার্ভ দিয়ে স্মাইল বোঝাচ্ছে। হুম, এইচএইচ দি হ্যাপি, হ্যাপি হিপ্পি ফাউন্ডেশন, এবং সেখানে একটা স্মাইল আছে। ওকে, অ্যাগ্রিগেট স্পেস গ্যালারি, স্পেস গ্যালারির লোগো এটা, এটাও সিঙ্গেল বা মনোক্রোমাটিক কালার ব্যবহার করা। ওকে, এটা কি ধরনের লোগো? না, এটাও কম্বিনেশন, এটাও কম্বিনেশন, কারণ এটা ওয়ার্ডমার্ক হতো যদি এইটুকু না থাকতো। হুম, তো এই জন্য বুঝতে হবে। তাহলে এটা খুব বেশি মানে তারা নতুন ফাউন্ডেশন এবং রিপ্রেজেন্ট করতে চায় ইন্টারন্যাশনালি, দ্যাটস ওয়াই তারা এই ধরনের লোগোটা বেছে নিয়েছে। এবং কালারগুলো দেখেন স্ট্যান্ডার্ড, কারণ এটা ইনোভেশন কালার বোঝায় বা ক্রিয়েটিভ বোঝায়, এবং এটা হচ্ছে আমেরিকাকে রিপ্রেজেন্ট করা সে ধরনের কালার বোঝায়। ওকে, এখানে কি আছে? অ্যান্থনি ফাউন্ডেশন। হ্যাঁ, এমব্লেমের মধ্যে ফেলা যায়, বিকজ এটা অনেকটা শিল্ড বা ইয়ের মধ্যে আছে। আমার কথা হচ্ছে যেটাই পড়ুক আপনারা মানে বুঝতে পারছেন কিনা বা আপনাদের মাথায় আসছে কিনা কালকে শেখানো যেগুলো। ওকে, এটা কি ধরনের লোগো?
হুম হুম অ্যাবস্ট্রাক্ট এটাকে বলা যায়, ওকে। তারপরে এটা, হ্যাঁ এটাকে আমরা লেটার মার্কে ফেলতে পারি, মানে লেটার মার্ক না, ওয়ার্ড মার্কে বা লোগো টাইপ। কিন্তু আপনার এইচ এর এই মাথা দিয়ে এখানে কিন্তু হোম বা হাউস বোঝাচ্ছে। তার মানে আপনি একটি লোগো যা পড়ছেন, যা দেখছেন, তার মধ্যে আবার মিনিং আছে অন্তর্নিহিত। আচ্ছা, এই যে ইয়তের মধ্যে তারা কালার ব্যবহার করেছে পাঁচটা, এই প্রত্যেকটা কালারে আলাদা আলাদা মিনিং আছে না? ব্লু কি বোঝায়? ট্রাস্ট। অরেঞ্জ, অরেঞ্জ হ্যাপিনেস বলেন বা ইনোভেশন বলেন। তারপরে হচ্ছে পিঙ্ক চাইল্ডিশ কালার বোঝাচ্ছে। তারপরে এটা গ্রিন পুরো, হ্যাঁ ব্লু গ্রিন যেটা, সেটা সেটা হচ্ছে আপনাদের জাস্টিস বা হচ্ছে এই টাইপের কিছু বোঝাচ্ছে, এবং আমাদের শেষেরটা নেচার বোঝাচ্ছে। তো দেখেন যে সিটি ইয়ুথ নাও, একটা ইয়ুথ তাদের মোটিভ হচ্ছে তারা এমন বিষয়গুলো নিয়ে কাজ করবে, সেটা কালার দিয়ে রিপ্রেজেন্ট করছে। তাদের লেখার সময় আছে এখানে যে ইয়ুথ অন ট্রাস্ট, ইয়ুথ অন ইনোভেশন, ইয়ুথ অন হচ্ছে আপনার চাইল্ডিশ, ইয়ুথ অন নেচার অ্যান্ড ইয়ুথ অন ব্লা ব্লা। এই জিনিসটা মানে একটা জিনিসের চোখে যেটা দেখছি আমরা সেটাকে বলবো আমরা কনক্রিট বা সারফেস প্রপোর্শন, সারফেস বা স্টিমুলাই লোগোর ভাষায়। আর যেটা পিছন থেকে আমরা বের করছি, যেটা দেখা যায় না কিন্তু সেটা অনুধাবন করা যায় বা মিনিংটা বের করে, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অথবা আপনার ডিপ স্টিমুলাই। মনে থাকবে? ওকে। তো কিছুক্ষণ পরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আচ্ছা এটা একজন বলেন কি ধরনের লোগো এটা? এক্স্যাক্টলি। হুম। অনেকের মনে হতে পারে এটা মেইনলি কম্বিনেশন, বাট আগে এটা অ্যাবস্ট্রাক্ট, কারণ বয়েজ অ্যান্ড গার্লস এর কোনো চিহ্ন এই জায়গাতে নাই। আচ্ছা, ওকে ওকে। সেভা ফাউন্ডেশন, টিভা, ওকে। এখানে এই লোগোটা দেখেন, এবং এই লোগো সম্পর্কে যা বলা হচ্ছে যে এখানে সিম্বল অফ ট্রি, ওয়াটার অ্যান্ড অ্যানিমেলস ইউজ ন্যাচারাল কালার লাইক গ্রিন, ব্লু অ্যান্ড ব্রাউন। তার মানে ট্রিজের জন্য ব্লু, ওয়াটারের জন্য সরি গ্রিন, ওয়াটারের জন্য ব্লু, এবং অ্যানিমেলসের জন্য ব্রাউন কালার ব্যবহার করা। তার মানে একটা লোগোকে শুধু আমরা রিপ্রেজেন্ট করছি তাকে দিয়ে না, তার কালার দিয়েও জিনিসটা বোঝানো হচ্ছে যে এই জায়গাতে। তো এটা ব্যবহার করতে করতে যদি আপনার মনে থাকে, সাপোজ আপনি নেচারকে বোঝাইতে গ্রিন না দিয়ে অন্য কালার দিলেন, ইয়েলো দিলেন, তাহলে ইয়েলো মানে কি বোঝায়? নেচারটা এখন বিপদে আছে, ঠিক না? তো আপনি এই জায়গাতে ব্লু না দিয়ে দিলেন হচ্ছে পিঙ্ক কালার, তো এটা তো মানে হচ্ছে উইমেন কালার বোঝায়। আবার আপনি পাহাড়, অ্যানিমেল এগুলো বোঝাতে ব্রাউন না দিয়ে সেখানে দিলেন হচ্ছে অন্য কালার, কোনো কালার, তো সেটা তাকে রিপ্রেজেন্ট করবে না। তার মানে আপনার লোগোটা তখন কিন্তু হয়নি। আচ্ছা, লোগো পারফেক্টলি আপনার লোগোটা হয়েছে কি হয়নি, আমরা একটা সায়েন্সের মধ্যে ফেলবো, একটা রুলস অ্যান্ড রেগুলেশনে ফেলবো। সেটা যদি না হয়, পৃথিবীর যত বছর ধরে লোগো টিকে থাকুক, সেটা কখনো পারফেক্ট স্ট্রাকচারে হবে না। আমরা যেটাই জানবো আজকে মেইনলি, তার আগে আপনাদের লোগো দেখা দরকার। সেটা একটা লোগো রয়েছে, এর প্রত্যেকটা কালার একটা মিনিং বহন করে, স্ট্রাকচার একটা মিনিং বহন করে। মানে ওয়েভড, এটা তো মিনিং ওরা জানে, বাট এটা বোঝাচ্ছে যে তারা নতুন জীবনকে এভাবে তুলে ধরতে চায়, এবং এর মধ্যে অনেক মিনিং আছে। আর এটা দেখেন কি হচ্ছে, নেচারটাকে সেভ করতে চাই এরকম কিছু না, হাত দিচ্ছে এবং উপরে সবুজ পাতা হাতের উপর দিয়ে গেড়ে উঠছে, মানে বাচ্চা মানুষ করার মতো আপনি প্রকৃতিকে চর্চা করা বোঝাচ্ছে। হুম। তারপর এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার ওয়াইল্ড লাইফ, ন্যাচারাল লাইফকে সেভ করার ব্যাপারে। এটা একটা হাতির বাচ্চা, যেটা দিয়ে মানুষের মধ্যে একটা ইমোশন ক্রিয়েট করতে পারছি, এবং ওখানে ঘাস টাস রয়েছে, নেচার, এবং এখানে আমার লেখাটা। এখানে অ্যানিমেলের রাইট নিয়ে যেটা বলা হচ্ছে, এই যে পাখি, এবং একটা যেহেতু বাইরের দেশে কুকুর ডগ গুলোকে, একটা কুকুরকে কি করে আছে, জড়ায় ধরে আছে না? দেখেন জড়ায় ধরে আছে, এটা এই হাতগুলো যদি আপনি বুঝতে পারেন, হ্যাঁ। এবং এটা হচ্ছে কি বোঝাচ্ছে? নেচার বোঝাচ্ছে।
তার মানে নেচারের সাথে অ্যানিমেলের একটা ব্যাপার আছে ওয়াইল্ড লাইফের। এখানে প্রত্যেকটা কালার কথা বলে, সেগুলো এখানে বলা আছে বিভিন্ন কালার। যেমন এখানে কি নর্মালি হচ্ছে আপনার ব্লু কালার বোঝাচ্ছে সোশ্যাল জাস্টিস, এবং হচ্ছে ইয়েলো কালার হচ্ছে আপনার হাউজিং লোগো দিয়ে বোঝাচ্ছে। এখানে লিখে দেওয়া, আমরা বিভিন্ন কিছু দেখলাম, সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার এখন সময় নেই। তো এইগুলো দেখলাম কারণ আমাদের আগুন লোগোর সাথে যেন জিনিসটা ইয়ে হয়। যেমন এখানে দেখেন ফাউন্ডেশন ইনক্রিজিং, আপনার প্রথম মাথা হইতে পারে যে এখানে দুইটা জিনিস, পিতা বাবা তার সন্তানকে ধরে আছে এবং সন্তান কি করছে, তার হাতের উপর থেকে মানে স্টার দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো নর্মালি কি রিপ্রেজেন্ট করে? বাবা তার বাচ্চাকে স্বপ্ন দেখাচ্ছে বা কিছু তৈরি করতে হেল্প করছে, এবং এই যে কালারটার মধ্যে তাদেরকে বসিয়েছে, এই কালারটা বুঝিয়ে দিচ্ছে যে সে মানে উৎফুল্ল, খুশি এবং ইনোভেটিভ ক্রিয়েটিভ কিছু তারা কাজ করে। তারা কাজ করে, এই যে তখন নামটা দিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? ওকে, তো আমরা অনেক কথা বললাম এই রিলেটেড, এবং এখানে কিছু আরো কালার আছে। সাপোর্ট, হ্যাঁ বলেন। একটা এনিমেল দেখেন আগে, দেখার পরে হচ্ছে ওইটা আঁকতে যান। নর্মালি নর্মাল কালারটা কি আসে? যেমন একটা হচ্ছে আপনি কি বলবো একটা গরু বা একটা ছাগল বা একটা সিংহ, লায়ন বা যাই বলেন, ওইটার অ্যাকচুয়াল কালারটা কি হয়? পশমের কালার কিরকম বলেন তো প্রাণীর? হ্যাঁ, কারণ পশুর হচ্ছে নর্মাল মানে কমন কালারটা, আপনি সিংহ, বাঘ, সিংহ এটা সেটা যদি যাই দেখেন, ব্যতিক্রমী কিছু হোয়াইট, হোয়াইট তো থাকে না, গ্রে এবং ব্ল্যাক ছাড়া বেশিরভাগই আপনি ওদের মেন কালার যেটা পাবেন ব্রাউন। এটা ব্রাউনের আবার অনেকগুলো ভাগ আছে না, হেড থেকে টিন পর্যন্ত, ওর মধ্যেই পাবেন সবগুলা 99%ই। তো এই জন্য হচ্ছে এনিমেল ইয়ে করতে, পাহাড় পাহাড় সাদা আছে, কিন্তু বেশিরভাগই পাহাড় যদি খুব কাছ থেকে দেখেন, তাকে ড্র করতে যান বা আঁকতে যান বা ছবি তোলেন, আলটিমেটলি ওটা ব্রাউনের ক্যাটাগরিতে কালার পাবেন। ওকে, তো আমরা ইলিস্ট্রেটর আজকে যাব, এখানে শেষ না, আজকে অনেক কিছু মাথায় রাখতে হবে কিছু জিনিস, কারণ এখানে যেহেতু আমাদের খাতা কলমে কাজ করানোর সুযোগ নেই, আজকের ক্লাসটা অনেকটা খাতা কলমের মতো। তো আমরা হচ্ছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ভালো করে দেখিনি, আমি শুধু মেসেজ এটা দেখলাম। হুম। ভিডিও কলের বিষয়টা হচ্ছে, হ্যাঁ আপনার অর্ডারটা কনফার্ম করার মানে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, তখনই ওটা আপনাকে ইমেল দিবে, ইমেল দিয়ে আপনার কাছ থেকে সময় চেয়ে নিবে। ভিডিও কলে আপনার উপস্থিতি দেখে যে প্রোফাইলের ব্যক্তিটা আপনি কিনা, মেন বিষয় এটাই। আর দ্বিতীয় কথা, আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করে যে আপনি ইংলিশ পারেন কিনা, মানে তাদের তো দক্ষ এমপ্লয়ি দরকার। তো দুইটা জিনিস জাস্টিফাই করে। আর টোপাল যেটা করে, টোপাল যখন ইন্টারভিউ নেয়, ওরা ফুল জিনিসটাই জাস্টিফাই করে যে আপনার ওই সম্পর্কে নলেজ আছে কিনা, ব্যক্তিটা আপনি কিনা, ইংলিশ পারেন কিনা, ওভারঅল বিষয়টা। আর আপওয়ার্ক শুধু মেইনলি যেটা করে ফেসটা জাস্টিফাই করে, আর তারপরে সেকেন্ডারি বিষয়টা হচ্ছে কমিউনিকেশন লেভেলটাও একটু দেখে, কিন্তু মেনটা হচ্ছে ওই ব্যক্তিটা কিনা সেটা জাস্টিফাই করা। আপওয়ার্ক এখন ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, সমস্যা নেই। ওটা অর্ডার ইয়ে করার পরে অটোমেটিকলি মেইল দিবে, যে অর্ডার নেওয়ার জন্য আপনাকে, হ্যাঁ আপনাকে ভেরিফাই করতে হবে। না কমপ্লিট না, অর্ডার আপনি অ্যাকসেপ্ট করার পরপরই মেল পেয়ে যাবেন, মেল চেক করেন। ওকে, তো আমরা যেখানে ছিলাম, আমরা একটু দ্রুত আছি কারণ আজকে একটু সময়ও যাবে এবং জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমি বারবার রিপিট করার মতো সময় নাই। ওকে,
ওকে আমি চারটা লেটার লিখছি ইংলিশে, লিখছি এ আর, রেসপন্স করবেন। এই চারটা হচ্ছে আমাদের সায়েন্স অফ লোগো, মানে এই চারটা দিয়ে রিপ্রেজেন্ট করবে দ্য সায়েন্স অফ লোগো। ওকে, এই চারটা কি মনে রাখতে হবে একটু ভালো করে। এতে অ্যাটেনশন, এতে কি অ্যাটেনশন, জানেন যে গ্রাফিক্স ট্যাবলেট ছাড়া আসলে এগুলোতে লেখা টাফ, শুধু মনে রাখবেন এতে অ্যাটেনশন। মানে আপনি একটা লোগো তৈরি করবেন, ফার্স্টে সেটা যেটা করতে হবে সেটা সবার অ্যাটেনশন ড্র করতে হবে। কি করতে হবে? আপনি একটা জিনিস তৈরি করেছেন, সেটা ভিড়ের মধ্যে হারিয়ে গেল, তাহলে তো লাভ নেই। একটা জিনিস চিন্তা করেন যে রাত্রে আপনারা 100 জন আছেন, আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি উপরে ধরে দিচ্ছেন, তাহলে আপনাকে খুঁজে পেতে কষ্ট হবে? কারণ আপনার হাতের মোবাইলটা বুঝিয়ে দিচ্ছে যে ওই জায়গাতে আলো আছে এবং ওখানে আপনি আছেন। তো লোগো হচ্ছে লাইক এরকম, যে আপনি একটা ব্যানারে হাজারখানেক জিনিস রেখেছেন, সেখানে আপনার একটা লোগো আছে, লোগোটা মানুষের চোখে পড়বে, সেটা অ্যাটেনশন ড্র করবে। তাই লোগোর ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে সেটা অ্যাটেনশন নিবে। আচ্ছা, এরপরের অংশ আর, আরতে বলা হয় আপনার রেসপন্সিভ, মানে এটা হচ্ছে আপনার ইমোশনাল রেসপন্স দিবে। ইমোশনাল রেসপন্স কি? এটা দেখে যেন আপনার মনে হবে যে আপনার কোনো কিছুর সাথে মিল আছে, আপনার কোনো রীতিনীতি বা আশেপাশে দেখেন এমন কিছুর সাথে। এখন আপনি রেস্টুরেন্টের বিজনেস করছেন, সেখানে কি আপনি টয়লেটের ছবি দিবেন? না। তাহলে আপনার ঘরের পরিচিত একটা খাবার প্লেট বা এমন কিছু যেটা দেখলে আপনি বুঝতেই পারছেন যে হ্যাঁ এটা একটা রেসপন্স করছে, খাবারের আবেদন গ্রহণ করছে। দেন এমটা হচ্ছে এই জায়গাতে মিনিং, আপনার একটা মানে এক্সপ্রেস মিনিং থাকতে হবে, একটা মিনিং ব্যবহার করবে। আপনি তো মিনিংলেস কিছু তৈরি করবেন না, করবেন? তাহলে আপনার কোম্পানির যে লোগো সেটার একটা মিনিং থাকতে হবে। এইচপির একটা মিনিং আছে, নাসার একটা মিনিং আছে, হ্যাঁ অ্যাপলের একটা মিনিং আছে। এরপরটা হচ্ছে মেমোরি। মেমোরি কি? তিনটা জিনিস হয়ে গেল। এখন লোগোটা তিনটা ক্যাটাগরিতে পড়ে গেছে, কিন্তু সেটা আপনার মেমোরিতে যদি না থাকে তাহলে তো লোকজন মনে রাখবে না আপনার লোগো, মনে রাখবে? আচ্ছা, এখন চারটার মধ্যে আবার অনেক ধরনের সায়েন্স আছে, আমি মুখে বলবো, শুধু মনে রাখতে হবে, তাই বলছি, তাছাড়া কিছু করার নেই। কারণ এটা নিয়ে শুধু একটা ক্লাস করানো যায়, তো সেই সুযোগটা নাই। শুধু আমি আপনাদেরকে জানাতে পারছি, সেটাই শুকরিয়া আদায় করেন, বিকজ ইটস আ ডিফারেন্ট থিং, মানে খুবই অ্যাডভান্স লেভেলের কিছু, যে যেখানে আপনি হাজারখানেক ভিডিও ঘেটে ইউটিউবে এটা এআর এর মডেল পাবেন না। যাই হোক, তো এই মডেলের প্রথম যেটা অ্যাটেনশনের যে জিনিসটা আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে, অ্যাটেনশনের মধ্যে আপনার নভেলটি থাকতে হবে, সুপার নর্মাল স্টিমুলাই, ইংলিশে আমি বলছি, পরে আমি ভেঙে বলছি, এবং পার্শিয়াল অবসকিউর স্টিমুলাই, এই তিনটা জিনিস থাকতে হবে। তো নভেলটি কি? নতুনত্ব। মানুষ হঠাৎ করে নতুন কিছু দেখলে তার মধ্যে ড্র করে। যেমন আপনি বন্ধুরা যারা আড্ডা দেন গ্রামে, হঠাৎ করে একটা নতুন ছেলে আসলে সবার আগে ওই ছেলের দিকে আপনার চোখ পড়ে না? এটা এলাকায় নতুন আসছে বা বেড়াতে আসছে, পরে কিনা? এটা হচ্ছে নভেলটি। কিন্তু নভেলটি মানে এরকম না যে আপনি অন্য একটা কোম্পানির লোগো নকল করে নিয়ে আসবেন। নভেলটি মানে যেটা লোগো হিসাবে নাই, দুনিয়াতে আছে, বাট নতুন। ওকে, ওকে, তাহলে এই অ্যাটেনশন ড্র করতে হলে আপনার সুপার নর্মাল স্টিমুলাই একটা যেটা বললাম, সেটা হচ্ছে আপনার কি নর্মাল এই জিনিসগুলোর নভেলটি আসবে কোথা থেকে? আপনার রীতিনীতি বা যেগুলো মানুষ পছন্দ করে। আপনার আমাদের আমাদের ঘরে আছে, আমাদের পরিবেশে আছে, দেশে আছে, আমাদের পৃথিবীতে আছে, এবং মানুষ সেটা পছন্দ করে এবং অ্যাটেনশন ড্র করতে পারবো এরকম কিছু। ঠিক আছে? ওকে, এখন আপনি কম্বিনেশন মার্ক ব্যবহার করবেন একটা লোগোতে, সেক্ষেত্রে কিছু জিনিস আপনাকে অ্যাটেনশন ড্রর জন্য কনক্রিট করে সামনে দেখাতে হবে, কিছু জিনিস কিন্তু আপনাকে আবার একটু অবস্কিউর করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে, কম প্রায়োরিটি দিতে হবে, কিন্তু এটা আপনার লোগোর মধ্যে থাকবে। কিছুক্ষণ আগে আমরা যতগুলো লোগো দেখলাম, সেটাই হচ্ছে একেবারে শেষেরটা, পার্শিয়াল অবস্কিউর স্টিমুলাই। এটা হচ্ছে আমাদের অ্যাটেনশন, যে আর এম এ মডেলের অ্যাটেনশন যেটা, সেটার পার্ট। ওকে, এছাড়া আপনাকে লোগোর মধ্যে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটাকে ইংলিশে বলে গেস্টাল্ট প্রিন্সিপাল অফ পারসেপশন, কন্টিনিউশন অ্যান্ড ক্লোজার। এর মানে হচ্ছে বাংলায় আপনাকে বুঝতে হবে
এই অ্যাটেনশন প্রিন্সিপালটা যখন ব্যবহার করবেন, কোন জিনিসটাকে আপনার কন্টিনিউ করতে হবে, কোন জিনিসটা থামিয়ে দিতে হবে। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি একটা লোগো তৈরি করব। আমার লোগো হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসের। তাহলে আমি রিয়েল এস্টেট বিজনেসে ফোকাস করব কোনটা? ঘর না? কিন্তু আমার কি লোগোর মধ্যে তো শুধু ঘর থাকবে না, কিছু কালার থাকবে, কিছু অ্যাবস্ট্রাক্ট জিনিস থাকবে। তাহলে সেই জিনিসগুলোকে আমি কম হাইলাইট করে আমার ঘরটাকে বেশি হাইলাইট করব। সেটাই হচ্ছে এটা। আপনাকে বুঝতে হবে যে প্রিন্সিপালের মধ্যে কোনটাকে শো করবেন এবং কোনটাকে হাইড করবেন। ওকে, দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের রেসপন্সিভ ইমোশনাল রেসপন্স। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি এমন একটা তৈরি করবেন যেটা মানুষের মনে ইমোশনাল রেসপন্স তৈরি করতে সক্ষম হবে। সেটা যদি তার মনে আবেদন তৈরি না করে, সেটা কখনো তার মনে থাকবে না, এটাকে মনে রাখবে না। এখন আবেদন কিরকম? আপনি একটা নেচারের লোগো তৈরি করবেন। আপনি একটা গাছ দিলেন যেটা ইয়েলো পাতা। তো ইয়েলো পাতা গাছ মানে কি? শীতকালে ঝরে যাচ্ছে, রুক্ষ, বা গাছটা বয়স্ক, মরে যাবে, এরকম না? বাট সেটা বাদ দিয়ে আপনি যদি কচি একটা গাছের দুইটা পাতা ব্যবহার করেন, মানে কি বোঝায়? যে নতুন জীবন পাচ্ছে, নতুন লাইফ গড়ে উঠছে, নতুন দিন শুরু হচ্ছে। সেটা মানুষের মনে বেশি আবেদন নিবে না? মানুষ নতুনত্ব পছন্দ করে, মানুষ নতুন জন্ম নেওয়া শিশু দেখলে পছন্দ করে, নতুন গাছ পছন্দ করে, নতুন জিনিসের পরিচর্যা করে। এটা হচ্ছে ইমোশনাল একটা রেসপন্স থাকতে হবে। ক্লিয়ার? নর্মালি আর একটা কথা বলি, মেয়েরা ধরেন শাড়ি কিনতে গেছে, এটা আউট অফ টপিক। তো শাড়ি কিনতে গেছে একজন মেয়ে, তো সে কথায় কথায় বলছে যে আমার মা এই মেরুন কালারের শাড়ি অনেক পছন্দ করতো। দোকানদার কিন্তু বুঝে ফেলতে হবে দোকানদারকে যে মেয়েটার ইমোশন হচ্ছে তার মায়ের মেরুন কালারের শাড়ি। তাকে সব সব কালার বাদ দিয়ে কি কি কালার দেখাতে হবে? মেরুন কালার। এমনি আপনাকে পাবলিক বুঝতে হবে যে আপনার যে কোম্পানি, সেই কোম্পানির ইমোশনটা কোথায় ক্রিয়েট করা যাবে। ক্লিয়ার? যেমন বাংলাদেশের স্টুডেন্টদের স্কুলের স্টুডেন্টদের ইমোশনটা কোন জায়গায়? তারা যদি পরীক্ষা না দিতে পারে খুশি হয়। তাহলে আপনি পরীক্ষা দেওয়া নিয়ে যতটা কথা বলবেন, যত বেশি সময় নিয়ে তারা শুনবে। যদি পরীক্ষা না দেওয়া হইতো, না দেওয়া যাইতো তাদের, সেটা নিয়ে কথা বলে তারা আরো বেশিক্ষণ শুনবে, তাই তো? দ্যাটস কল ওয়ান কাইন্ড অফ ইমোশন। আপনাকে ইমোশনের জায়গাটা বুঝতে হবে এবং সেটা কি দিয়ে রিপ্রেজেন্ট করবেন, কোন কালার দিয়ে কোন সেক্টর রিপ্রেজেন্ট করবেন, অলরেডি আমরা এটা শিখে ফেলেছি। ওকে, তো এই রেসপন্স গুলো আবার কয়েক ভাগে ভাগ করা আছে, আমি জাস্ট মুখে মুখে বলবো, একটু মাথায় রাখেন। আহ, তো সেটার মধ্যে অন্যতম আমাদের অ্যাগ্রেসিভ স্টিমুলাই এবং হচ্ছে ফ্রেন্ডলি স্টিমুলাই। হোয়াট ইজ অ্যাগ্রেসিভ স্টিমুলাই? অ্যাগ্রেসিভ মানে ইংলিশে যদি বলি, যে জিনিসটা একটু বোল্ড, যে জিনিসটা হচ্ছে আপনার ডমিনেট করে, অথরিটি করে, কোনো কিছু অ্যাকশন কাজ বোঝায়, বা খুবই প্রখর দৃষ্টিতে দাঁড়িয়ে আছে আমাদের সামনে, সেমন কিছু। তো এই সকল জিনিসগুলো বোঝানোর জন্য আপনার ব্যবহার করা হয় ট্রায়াঙ্গেল, ভার্টিক্যাল শেপ এবং অ্যাসিমেট্রি। অ্যাসিমেট্রি মানে হচ্ছে যেটা হচ্ছে সব দিক দিয়ে সমান না। তো আমরা যদি এডিটাসের লোগো দেখি, এডিটারের প্রথমে একটা কি আছে? প্রথমে একটা ছোট শেপ, তারপরে একটু বড়, তারপরে একটু বড়। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক না, মানে সবগুলো শেপ সমান না, অ্যাসিমেট্রিক। ক্লিয়ার? ওকে, আর ভার্টিক্যাল মানে নাকি এটা লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে আছে। তাহলে আপনাকে যদি কোনো একটা অ্যাগ্রেসিভ স্টিমুলাই বা লোগো তৈরি করতে বলা হয় যেটার স্টেবিলিটিটা কম, যেটা বোঝাচ্ছে যে খুব অথরিটেটিভ, মানে মার্কেটটা দখল করবে এবং হচ্ছে খুব ডোমিনেট করতে চাই, তাহলে আপনি লোগোটা কিভাবে চিন্তা করবেন? অ্যাগ্রেসিভ স্টিমুলাতে, এবং সেটার মধ্যে অ্যাঙ্গেল থাকতে পারে, যেমন নাইকি। তারপরে হচ্ছে সেটা কিভাবে হবে? ভার্টিক্যাল শেপে চিন্তা করবেন আপনি বেশিরভাগই ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি যে কেন আমরা হরাইজন্টাল বা ভার্টিক্যাল লোগোগুলো কোন সময় তৈরি করব। সেকেন্ড বিষয়টা হচ্ছে ফ্রেন্ডলি স্টিমুলাই। ফ্রেন্ডলি জিনিসটা বুঝতেই পারছেন অলরেডি। এই লোগোগুলো সাধারণত করা হয় আপনার সার্কেল, কার্ভ বা রাউন্ডেড শেপে বা হরাইজন্টালে, এবং সিমেট্রিক হবে। তো আপনি এখনই যদি সার্চ দিয়ে মিৎসুবিশির লোগো দেখেন, মিৎসুবিশির লোগো হচ্ছে আপনার তিনটা ডায়মন্ড তিন দিকে আছে, প্রত্যেকটা সমানভাবে। তো প্রত্যেকটা সমান হলে সেটাকে আমরা কি বলছি? সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল শেপ। এবং এটাকে যদি আপনি হরাইজন্টালি দেন, তাহলে সেটা হবে ফ্রেন্ডলি বোঝাবে, ফ্রেন্ডলি স্টিমুলাই বোঝাবে। এবং এটা রিপ্রেজেন্ট করবে আপনার সাবমিসিভ, কোলাবোরেশন, অনেস্টি, স্ট্যাবিলিটি। এগুলোর মানে কি? সাবমিসিভ মানে আপনি হচ্ছে ওখান বাজারের ব্যাপারে অত্যন্ত সদয়,
আপনি খুব সহজে কি পড়ান, আপনি সৎ এবং স্টেবল অনেক দিন ধরে টিকে রাখতে চান। এই জন্য বিশ্বে এখনকার লোগোগুলো দেখবেন বেশিরভাগই হরাইজন্টালি হচ্ছে, বা একটা রাউন্ড শেপ, রাউন্ড মানে এখানে আমি সার্কেল বোঝাচ্ছি, ভার্টিক্যালি কম হচ্ছে। কিন্তু যারা অথরিটেটিভ অ্যাসিমেট্রিক্যাল তারা আবার ভার্টিক্যাল শেপে করছে। যতটুকু মাথায় ঢুকছে আপনারা বুঝতে পারছেন যে কখন আমরা ভার্টিক্যাল বা হরাইজন্টাল জিনিসগুলো ব্যবহার করব। তাহলে হরাইজন্টাল বা সিমেট্রিক্যাল বা রাউন্ডেড শেপের লোগোগুলো আপনার ফ্রেন্ডলি বোঝাবে, আর অ্যাগ্রেসিভ বোঝাবে কোনগুলা, ভার্টিক্যাল, ট্রায়াঙ্গেল, অ্যাসিমেট্রিক্যাল গুলো। তো আমরা আরো কাজ করতে করতে জিনিসগুলো বলবো। আচ্ছা, এরপরে বাকি থাকলো আমাদের স্কয়ার আর রেক্টেঙ্গুলার। আমরা কিন্তু রেক্টেঙ্গুলার স্কয়ারের কথা এতক্ষণ বলিনি, ঠিক না? একটা জিনিস খেয়াল করেন, স্কয়ার এবং রেক্টেঙ্গুলার শেপের মধ্যে, লোগোর মধ্যে এই দুইটা জিনিস আনতে না করা হয়। এটা আপনারা আনবেন না মাস্কট লোগোর মতো। যদিও আনা হয়, এটা কোন সময় আনা হয়, যখন হচ্ছে নিউট্রাল, এটা বাজারকে দখল করতে চাই, এটা খুবই ডোমিনেন্ট, অথরিটেটিভ, বোল্ডনেস, এরকম হবে না। আবার সাবমিসিভ, কোলাবোরেটিভ, ফ্রেন্ডলি এরকমও হবে না। ক্লিয়ার? সাইড নয়েজ কার হচ্ছে? আচ্ছা শুনেন, ব্রেক দেন, আমার ইয়েতে ডিস্টার্ব করেন না। দেখেন, তাহলে স্কোয়ার আর রেক্টেঙ্গেলটা আমরা বললাম বেশিরভাগই ক্ষেত্রে আপনি এখানে কালারটাকে রিপ্রেজেন্ট করবেন। যেমন বাংলাদেশে স্কোয়ারের শেপটা আছে, স্কোয়ার কোম্পানি যেটা স্কোয়ার, এটা নিউট্রাল বোঝায় যে ওষুধ জায়গাটা কি নিউট্রাল। নিউট্রাল জায়গা থেকে তারা শুরু করছে, তারা খুব বেশি ডমিনেটও না, ফ্রেন্ডলিও ছিল না, কারণ তাদের তো টাকার বিনিময়ে বিক্রি করতে হবে। ফ্রেন্ডলি মানে কি, নন প্রফিট অর্গানাইজেশন, ঠিক না? হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা এটা লেস ইমোশন ক্রিয়েট করে মানুষকে, এটা মাথায় রাখতে হবে। রেক্টেঙ্গুলার এবং স্কোয়ার শেপ মানুষের ইমোশন ড্র করে না। কেন করে না, এটা হচ্ছে রিসার্চ করতে হবে বা হাজার হাজার বছর ধরে। এটা করে না, এটা রিসার্চ করে মানুষের এই দুইটা জিনিস করে না। দ্যাটস ওয়াই এখানে আপনার কালারটা মেন, এবং এখানে আপনি খুব বেশি ইমোশন ক্রিয়েট করতে পারবেন না। মাথায় রাখতে হবে স্কোয়ার এবং রেক্টেঙ্গুলার লোগোর মধ্যে রাখা যাবে না, এবং রাখতে হলে সেটা নিউট্রাল পজিশনে যদি হয় তাহলে আপনি রাখতে পারবেন। ক্লিয়ার? যদি মনে থাকে তাহলে খুব ভালো। এরপরে আমরা আসি পরেরটা, আমাদের এক্সপ্রেস মিনিং। আপনার লোগো একটা মিনিং থাকতে হবে, খুব ভালো কথা। এটা আবার বলার কি আছে, মিনিং ছাড়া কি কিছু হবে? হ্যাঁ, মিনিং ছাড়া হবে না, কিন্তু আপনার এই মিনিংয়ের একটা প্রপোর্শন আছে। যেমন আমরা যদি অ্যাপলের লোগো চিন্তা করি, ভালো করে একটু চিন্তা করেন। আহ, তো অ্যাপলের লোগো দিয়ে কি বোঝাচ্ছে? আপনার একটা অ্যাপল আছে, উপরে একটা ছোট পাতা এবং এক সাইডে একটু খাওয়া খাওয়া, ঠিক না? এটা এর একটা জন্য। এখন তাহলে কয়টা অংশ দেখতে পাচ্ছেন আপনি চোখে? এটা একটা অ্যাপল, উপরে একটা পাতা এবং সাইডে একটু খাওয়া অংশ। এটাকে আমরা বলবো সারফেস প্রপোর্শন। কি বলবো? সারফেস প্রপোর্শন। তো এই সারফেস স্টিমুলাই বা সারফেস এই অংশটা। আর একটা জিনিস কি, অ্যাপল মানে হচ্ছে একটা খুবই স্বাস্থ্যকর ফল। অ্যাপল হচ্ছে সাধারণত টিচারদেরকে দেওয়া হয় আমেরিকাতে, মানে টিচার স্টুডেন্টদেরকে গিফট করে। অ্যাপল খেলে স্বাস্থ্য ঠিক থাকে, এটা গেল। অ্যাপল বলতে আমাদের কাছে নিউটনের গ্র্যাভিটিটা আসে, চারটা গেল। গ্রিন গ্রিন লাইভ মানে সবুজ পাতা যেটা উপরে, ওইটা একটা নতুন লাইফ বোঝায়, পাঁচটা গেল। এরপরে হচ্ছে খাওয়ার অংশটা, মানে হচ্ছে গেইনিং নলেজ বোঝায়, ছয়টা সাতটা এরকম হলো। তো আমি চোখে যেটা দেখলাম কয়টা? তিনটা। আর ভিতর থেকে অ্যাবস্ট্রাক্ট বের করলাম কয়টা? ছয়টা বা সাতটা, ছয়টা। তাহলে 3 দিয়ে 6 রে ভাগ করলে কত হয়? 6 দিয়ে 3 রে 2, 2। এটাকে বলা হয় প্রপোর্শনাল ডেনসিটি। কি বলে? আপনার লোগোতে যত বেশি প্রপোর্শনাল ডেনসিটি থাকবে তত বেশি লোগোটা স্ট্যান্ডার্ড। লোগোটাকে যখন আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে দাঁড় করাবেন তখন এইভাবে চিন্তা করা হবে। তো তাহলে আপনার অ্যাবস্ট্রাক্ট মিনিংটা ইম্পর্টেন্ট, মিনিমাম একটা হলেও থাকতে হবে। আপনি একটা জিনিস করেছেন, সেটা কিচ্ছু বোঝায় না, কিচ্ছু মিনিং নেই, আপনি ড্র করেছেন মনে হয়েছে, সেটা লোগো হবে না। ক্লিয়ার? আপনার সামনে থেকে যেটা দেখতে পাচ্ছেন তার একটা মিনিমাম একটা নিয়ম থাকতে হবে, এবং অ্যাবস্ট্রাক্ট একটা মিনিং থাকতেই হবে। আর যত বেশি থাকবে তত বেশি স্ট্যান্ডার্ড। ওকে, আমরা আসবো, আমাকে মনে করাই দিন। আমি শুরু করার আগে আমরা এই এই জিনিসটা প্র্যাকটিক্যাল একটা দেখাবো। এটা হচ্ছে আমার সারফেস এবং ডিস্ট, মানে ডিপ প্রপোর্শনাল যেটা স্টিমুলে। ওকে, এখানে আপনার ডিপ
প্রপোর্শনাল ক্ষেত্রে আমরা যদি বলি যে কখনো কখনো আপনাকে যে চোখে তা দেখছেন, সাপোজ মনে করেন যে 2টা বা 3টা বা 4টা লাইন নিয়ে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করছে অ্যাবস্ট্রাক্ট কিছু লোগোর ভিতরে, সেটা একটা হিসেবেই কাউন্ট করবেন। এটা আবার ডাবল হিসাবে মানে কাউন্ট করা যাবে না। আবার কখনো কখনো লোগোর মধ্যে হিস্টোরিক্যাল কিছু থাকতে পারে, যেটা হচ্ছে শুধুমাত্র আপনি বুঝেছেন, অন্য কেউ বুঝে না। এরকম গুলোকে অ্যাবস্ট্রাক্ট হিসাবে কাউন্ট করা যাবে না। কারণ কি, সবার কাছে বোধগম্য এরকম কিছু হইতে হবে। হ্যাঁ, 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 সেটাই তো আছে। ওকে। এবং আপনার মানে অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো বুঝতে হবে, মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হইতে পারে, হতে পারে না? আচ্ছা, এই দুইটা জিনিসই বললাম যে মিনিং এর বিষয়টা আমি একবারে এটা শেষ করে আমি যাচ্ছি, আমাকে বলেন, আমি গুগলে সার্চ দিয়ে এখনই দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে মেমোরেবল। এটা জিনিস যখন হয়ে গেল, আপনার লোগোটা মেমোরেবল হতে হবে মানুষের কাছে। এটা কতগুলো ক্যাটাগরি আছে, আমি মুখে বলছি, একটু মনে রাখেন যেন আপনাদের মনে হয় যে হ্যাঁ অন্তত আমি শিখেছিলাম কোনো সময়। প্রথম নিয়মটা হচ্ছে ভন রেস্টোরাফ হচ্ছে টেকনিক। 3টা টেকনিক আছে: ভন রেস্টোরেভ টেকনিক, নভিনিক টেকনিক, আর কনক্রিট ইফেক্ট টেকনিক। কি বললাম আমি? ভন রেস্টোরেভ টেকনিক, নভিনিক টেকনিক অ্যান্ড কনক্রিট ইফেক্ট। তো এটা বলা হচ্ছে যে আপনার একটা লোগো যে মনে থাকবে মানুষের কাছে, প্রথম বিষয়টা হচ্ছে আপনি সোসাইটি মানে আপনার বাস্তব জগতের এমন কিছুর সাথে এটাকে মিলাবেন যে যেটা ওই প্রথম অ্যাটেনশনের মতো, যে যেটা হচ্ছে আপনার এক্সিস্ট করে, মানুষ সহজেই চিনতে পারে। সাপোজ আমি ভালো করে বুঝেন, আমি একটা নতুন কোম্পানি দিচ্ছি, যে কোনো কিছু নতুন একটা কোম্পানি ধরেন দিচ্ছি। এখন সেটা জুসের কোম্পানি হলো। এখন জুসের কোম্পানিতে যদি আমি জুসের বোতল বা গ্লাস যেগুলো আছে সেটাকে লোগো হিসেবে বানাই, মানুষ সহজে চিনবে, না জুসের জায়গায় যদি আমি মদের বোতল দিই, মানুষ সহজে বুঝতে পারবে? তাহলে জুসের জায়গায় মদের বোতল দিলে আমার কোম্পানি সম্পর্কে আইডিয়া কি হবে মানুষের শুরুতেই? নেগেটিভ। মানে বাংলাদেশে বা যে সকল হচ্ছে মুসলিম প্রধান কান্ট্রি, সেখানে কি হবে? নেগেটিভ না? ওকে। তো তাহলে আমরা ভন রেস্টোর টেকনিক আমাকে এটাই বলে যে আপনি আরেকটা কোম্পানিটা মানে নকল করবেন না, কিন্তু আপনি এমন কিছু নেবেন যেটাকে আপনার যে পদ্ধতিতে মানুষ এটা মনে রাখবে। এরপরে নমিনিক টেকনিকটা হচ্ছে আমরা অনেক সময় কম্বিনেশন লোগোগুলোতে কি করছি, একটা পিকচার নিচ্ছি আর একটা ওয়ার্ড বা লেটার নিচ্ছি, এই দুইটার কম্বিনেশনে যে কোনো একটাকে ফোকাস করবেন, যে কোনো একটাকে লেক্স ফোকাস করবেন। কিন্তু এই দুইটার মধ্যে যে কম্বিনেশন, সেটার যে হচ্ছে মেলবন্ধন, সেটা হচ্ছে নমিনিক ডিভাইস। নমিনিক ডিভাইস মিন্স দুইটার কম্বিনেশন। সাপোজ একটা লোগো আছে যে হচ্ছে প্লিজ, প্লিজ বলে একটা মরিচ দেওয়া আছে এবং শেষে একটা এস দেওয়া আছে। তো এখানে এস বলতে তো একটা সিঙ্গেল জিনিস, কিন্তু আমার প্রথমে চোখে যেটা পড়বে মরিচটা না? তো দুইটার কম্বিনেশন যেটা, সেটা হচ্ছে নমিনিক ডিভাইস। ওকে, বুঝতে পারছেন? এত কিছু আমি মুখে বলছি এই কারণে, যদি একটু একটু করে দেখাতে যাইতাম অনেক বড় ক্লাস, মানে এটা পসিবল না। এরপরে হচ্ছে কনক্রিট ইফেক্ট। কনক্রিট ইফেক্টটা খুবই ইজি। কনক্রিট ইফেক্ট হচ্ছে বাস্তব জগতে জিনিসটা থাকতে হবে, যে জিনিস থাকতে হবে মনে রাখতে হলে, অথবা এমন একটা কনক্রিট ইফেক্ট বলা হচ্ছে এই জন্য, অ্যাবস্ট্রাক্ট কিছু তৈরি করছেন ভালো কথা, বাট সেটা চোখে মানুষের এমন কিছু হবে যে ব্রেনের মধ্যে জিনিসটা খেলা করে, দারুণ তো জিনিসটা দেখতে, এরকম যেন মনে হয়। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ARMM মডেল। এটার মানে কি বলেন একজন? হ্যাঁ, আরেকবার বলেন সবাই মিলে। ওকে, মেমোরেবল। ওকে, এটা দেখেন, ওবামার যে প্রচারটা ছিল ইলেকশন পাবলিকেশন 2008-এ, তখন ওবামা এই লোগোটা তৈরি করে। এই লোগোটা খেয়াল করেন অনেক কিছু আমরা যদি প্রথমে কনক্রিট দেখি, তাহলে এটা হচ্ছে আমেরিকার পতাকাকে নির্দেশ করে, এইটা এবং এই কালার। তারপরে হচ্ছে এই ওটা, ও মানে ওবামা। তারপরে এই ওর যে কালার স্কাই, সেটা হচ্ছে মানে আমরা যেটা চোখে দেখছি সেগুলো আগে দেখি। প্রথম হচ্ছে ওতে ওবামা,
তারপরে হচ্ছে আপনার সার্কেল কয়টা, একটা দুইটা এবং এখানে দুইটা মিলে একটা, এবং আমি কমপ্লিটটা যদি ও দেখি তাহলে চারটা জিনিস পেলাম আমি, যেটা হচ্ছে সারফেস স্টিমুলাই বা প্রপোর্শনের যে জায়গাটা বলছি, কিন্তু এটার অন্তর্নিহিত মিনিং কি বোঝায়, এই কালার এবং এটা দিয়ে বোঝায় আমেরিকার পতাকা, কথা বুঝেন? এটা হচ্ছে আপনার স্কাই বোঝায়, স্কাই বোঝায়, এবং এটা আপনার নতুন সূর্য বোঝায়, এই কালারটা নতুন লাইফ বোঝায়, টোটালটা দেশপ্রেম বোঝায় তাদের, এবং এইভাবে হচ্ছে সাতটা আটটা জিনিস বোঝায়, তাহলে বা নয়টা দশটা জিনিস বোঝায়। তাহলে 4 মানে 10 ডিভাইডেড 4 করলে কত হয়, 4.2 সামথিং অর কিছু একটা, মানে 2 পয়েন্ট। তার মানে এইটার প্রপোর্শনাল ডেন্সিটি কত হলো, 2 এর বেশি না? তাহলে এটা লোগোর স্ট্যান্ডার্ডে কোথায় পড়বে, হাইয়ে পড়বে না লোয়ে পড়বে? ওকে, আমরা আমেরিকান এয়ারলাইন্সটা একটু দেখব। এত জিনিস খরচ করছি শুধুমাত্র আপনাদের এই জায়গাগুলো যেন ক্লিয়ার করেন, লোগোর ব্যাপারে আপনাকে ফুল ক্লিয়ার করে কাজ করাইতে পারবে। দেয়ার ইজ নো ভিডিও নো রুলস, কেউ পারবে না, এটা মাথায় রাখেন, কারণ নট ইজি। এরকম এরকম ভাবে করতে হয়, কিন্তু আপনি রুল জানেন না, রেগুলেশন জানেন না, করে ফেললে লোকজনের পছন্দ হয়ে গেল, এটা কখনো লোগো হবে না। ক্লিয়ার? আমি তো লোগো খুঁজবো, আমি শুধু এয়ারলাইন্স কেন লিখলাম। আচ্ছা, এটা দিয়ে আমরা শেষ করব, বাট এখানে আমরা যে যে জিনিসগুলো শিখলাম সবগুলোর অ্যান্সার পাবো। তাহলে প্রথম কথা হচ্ছে আপনার নভেলটি থাকতে হবে, এমন কিছু যেটা আপনার অ্যাটেনশন ড্র করবে। তো এটাই হচ্ছে আমার, এটা দিয়ে আমরা খেয়াল করি আমেরিকান এয়ারলাইন্স। প্রথম কথা হচ্ছে এটা কি ধরনের লোগো, ভার্টিক্যাল, মানে এটা অথরিটেটিভ, ডোমিনেট করতে চাই এয়ারলাইন্সে। দ্বিতীয় কথা, এয়ারলাইন্সের এ আছে এই জায়গাতে, যেটা অর্ধেক কাটা, আবার এটা ঈগলের মাথা মতো বোঝা যায়, আবার এটা এমন ভাবে পেঁচানো হয়েছে যে দুইটা উইংস রয়েছে পাখির, এবং এটা ঈগলের মতো বোঝাচ্ছে। ক্লিয়ার? এবং এই দুইটা কালার নেওয়া হয়েছে আমেরিকার পতাকা থেকে, তার মানে এটার মিনিং আছে। এবং আমরা যে কোনো দৃষ্টিতে যদি এ আর আর মডেলে ফেলি, এটা আমাদের চোখে মানে অ্যাটেনশন কাটছে না, দেখেন তো, যেমন হচ্ছে একটা পাখি কিরে এইভাবে উড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ইমোশন ক্রিয়েট করে, কারণ কি, আমেরিকান পতাকার কালার প্লাস তাদের জাতীয় জাতীয় যে প্রতীক ঈগল, দুইটাই এখানে আছে, তাহলে ইমোশন ক্রিয়েট করে তাদের, বা রেসপন্স করে। এরপরে কি আমরা বলছি যে মিনিং, মিনিং তো ডেফিনেটলি আছে, কারণ কি, মিনিংটা কি, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে পাখি কিছু একটা নিয়ে যাচ্ছে, তার মানে এয়ারলাইন্স ছাড়া এটা আর কিছু হইতে পারে না, এবং এটা দেখলে আসলে মনে থাকবে। ওয়াও, দারুণ তো, এরকম কিছু। এবং প্রপোর্শনের ব্যাপার স্যাপার যদি আমরা দেখি, ইচ অ্যান্ড এভরিথিং এই জায়গাতে আছে। এবং এটা সিমেট্রিক না অ্যাসিমেট্রিক বলেন তো? এটা অ্যাসিমেট্রিক, কারণ এখানে ইগলের যে সাইজ, এইটা এটা এই তিনটা তিন সাইজের, বা এই দুটো সমান হলো, এটা আলাদা সাইজ, এই জন্য এটা অ্যাসিমেট্রিক। ক্লিয়ার? ব্যাপারটা আরো বেশি তথ্যগত, আরো বেশি প্র্যাকটিক্যাল বা খাতা কলম বা বোর্ডে হইলে অনেক বেশি সুবিধা হতো, আমি জানি, বাট যতটুকু ক্লিয়ার করার চেষ্টা করলাম, আই হোপ এটা আপনাদের অনেক বেশি হেল্প হবে। হুম, তো এটাই ছিল আমাদের মোটামুটি দ্য সায়েন্স অফ লোগো। যে জিনিসটা না বুঝলে, যে স্ট্যান্ডার্ডে না ফেললে আপনি লোগোটাকে কখনো ইন্টারন্যাশনালি কম্পিটিশনে আনতে পারবেন না। লোগো হবে হয়তো দেখতে ভালো হয়েছে, বা কখনো কখনো যেটা হবে যে আপনার এই চারটা মডেলের, এই এআরএম এর মডেলের যে কোনো একটা ক্যাটাগরিতে ফেললেও হয়তো লোগো ভালো লাগবে, কিন্তু সেটাকে আপনি স্ট্যান্ডার্ড লোগো বলতে পারবেন না। ক্লিয়ার? ওকে, সবগুলাই থাকতে হবে। আপনার লোগো যদি অ্যাটেন্টিভ না হয়, আপনার লোগো যদি মিনিং না থাকে, সেটার জন্য কোনো আবেদন না নেই, মানুষের মাথায় মনে না থাকে, তাহলে তো সেটা লোগো না, সেটা কি ব্র্যান্ড আইডেন্টিটি? হ্যাঁ, করেন আপনারা।
এখন আমরা আসি, এখানেই শেষ না, এখন আমরা আসি আমাদের লোগো ডিজাইন প্রসেসে। লোগো ডিজাইন প্রসেস জিনিসটা কি? ওকে, লোগো ডিজাইন প্রসেসটা হচ্ছে এটাও তাই, এত মানে আমরা সময় তো আর ব্যয় করতে পারছি না, কারণ আমাদের হোল জিনিসটা ক্লাসে শেষ করতে হবে। আমি একটা ক্লায়েন্ট, আপনাকে একটা কাজ দিলাম, আমাকে একটা লোগো তৈরি করে দেন। তো লোগোর মধ্যে আমি বলে দিলাম, ভালো করে বোঝেন। where is my brain bridge? আমি বললাম যে আমার লোগোর একটা নাম হবে, নাম, এবং সেটা একটা ধরনের কোম্পানি। তো মনে করেন যে আমি একটা অ্যাপস বানাবো, এটা হবে একটা মিউজিক অ্যাপ। ধরনের অ্যাপ, মিউজিক অ্যাপ। ওকে, আমি এভাবে এটা লিখলাম, এবং লোগোর নামটা হবে পিস লাভার, হবে লাভার বা পিস লাভ, হোয়াট এভার। তাহলে এটা হচ্ছে আপনার নাম, এটা নিয়ে আপনার মাথায় থাকতে হবে, এবং সেটা হবে কি মিউজিক। তাহলে আপনি এখানে যদি কিওয়ার্ড পান, তাহলে কয়টা পেয়েছেন? পিস, লাভ আর মিউজিক, এটা না? এটা খাতায় লেখেন, এটা খাতায় লিখবেন, খাতা কলমে। তাহলে পিস, লাভ এবং মিউজিক। পিস, লাভ, মিউজিক। এবার আপনি অনলাইনে ঘাটেন বা ব্রেইন স্টর্মিং করেন, এটাকে ব্রেইন স্টর্মিংই বলে। চিন্তা করেন পিস বলতে কি বোঝেন? পিস বলতে প্রথমত কবুতর বা পাখি, তাহলে কবুতর একটা পাখি। এরপরে নেচার, আপনাদের বলতে হবে কিন্তু, আমি বলছি মানে আমি সব বলবো না, আপনারা বলেন। নেচার, এরপরে কি বোঝায়? পিস বলতে ট্রি বোঝায়, গাছের সবুজ পাতা। পি বলতে শুধু পাতা বোঝায়, লিভস যেটা। কি হচ্ছে ও অংশ, ওয়েভ বোঝায়, সমুদ্রের সি ওয়েভ। তারপরে লাভ, লাভ, লাভ কেয়ার বোঝায়, মায়ের কোমল হাত। হার্ট, যেটাকে আমরা লাভের প্রতীক দিয়েছি, যদিও ভালোবাসার সাথে হার্টের কোনো সম্পর্ক নেই। তারপরে গোলাপ ফুল, ভালোবাসলেই আগে গোলাপ ফুল নিয়ে ছুটে যায় না গোলাপ? এই তো কিছুদিন পরেই যাবে, দুদিন পরেই যাবে, দুদিন পরে দৌড় দিবেন না আপনারা? আচ্ছা, এরপর মিউজিক, মিউজিকে কি বোঝায়? পাখি, অবশ্যই পাখি গান গায় না? বাংলাদেশে তো দোয়েল কোয়েল পাখি প্রণতীয়। এরপরে সিঙ্গার, যে একজন ব্যক্তি গান গাচ্ছে। হ্যাঁ, মাইক বা পিয়ানো, বাইরের দেশে পিয়ানো, আমাদের দেশে মাইক হাতে নিয়ে ব্লা ব্লা বা মাইক। ওকে, তারপরে গিটার, হ্যাঁ, একজনকে বললো গিটার। তারপরে হিরো আলম নাকি? তো এখানে আমরা এখন যেটা করব, তিনটা জিনিসের সবগুলো আমরা যতগুলো আসে আসুক, 10টা 20টা আমরা এখন খুঁজবো। এখানে বার্ড আছে, বার্ডটা কমন, বার্ডটা কমন না? তাহলে আপনি বার্ডটা রাখতে পারেন, যেহেতু বার্ডটা কমন আছে সব জায়গাতে। এরপরে আপনি একটা বেস্ট চয়েস খোঁজেন, যে বার্ডের সাথে কোনটা যাবে। তাহলে এখানে দুইটা থেকে তো আপনি নিয়ে ফেলছেন, বাকি আছে আপনার এইটা। বার্ডের সাথে কেয়ার যাই না? বার্ড কেয়ার, বার্ডের গায়ের উপরে হাত দেওয়া ভালো লাগবে না। বার্ডের সাথে কি ফ্লাওয়ার যায়? না, পাখি তো ফ্লাওয়ার নিয়ে যায় না। বার্ডের সাথে মাত্র একটা জিনিসে যায়, সেটা হার্ড, কারণ বার্ডের তো হার্ড আছে, আছে না? তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের লোগোর প্রাথমিক জিনিসটা পেয়ে গেলাম। কি পেলাম আমরা? একটা হার্ড এবং একটা বার্ড। তাহলে আমি যদিও এইসব আর এখানে আপনার জিনিসগুলা কি সত্য কথা, যে এটা সরি, এটা কেমন হয়ে গেল, যে এটা একদম টেনশন করবেন না যে আপনার এটা আপনার মতো মানে সুন্দর হইতে হবে। এটাকে জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, অ্যাবস্ট্রাক্ট, খাতা কলমে এইভাবে করবেন। তা আপনি এখানে বার্ড আর পাখি আঁকলেন, যে এই দুইটা মিলে এখন কতগুলো আঁকা যায়, এই দুইটা নিয়ে কতগুলো তৈরি করা যায়। কারণ এগুলোতে যখন আপনি খাতা কলমে করবেন বা গ্রাফিক্স ট্যাবলেটে করবেন, তখন কিন্তু জিনিসগুলো হচ্ছে অনেক সুন্দর হবে। তারপরে কি করবেন? মোবাইল ফোনের একটা ছবি তুলবেন। ওকে, মোবাইল ফোনের ছবি তোলার পরে এগুলোকে নামাবেন,
আমি প্রথমে আমি নিচেরটা যাচ্ছি, এটা আমি দেখতে পাচ্ছেন মেনলি কি বলছি যে এগুলা কোথায় কোথায় করবেন, খাতা কলমে। যদি ইউনিক হতে চান, যদি আসলে ওইভাবে ডিজাইনার হতে চান, ভালো কিছু শিখতে চান, ব্যাপারটা তাদের জন্য। নট রেসপন্ডিং, আচ্ছা রেসপন্স করুক। তাহলে আমি এটা ডাউনলোড করছি। তাহলে এই যে এখানে ধরেন এতগুলো করা হচ্ছে খাতা কলমে। তো এটা আপনার হাত ভালো থাকলে আপনি মাউসে করতে পারেন। আমরা দেখছি যে মাউসে ভালো হচ্ছে না এবং আপনারা হাসাহাসি করছেন, এই জন্য আমরা ওদিকে আর বেশি করলাম না। তারপরে আহ, এটা তো আমরা আসছি। এখানে আমি কি করলাম, যদি আমরা এটাতে আসি, ওকে। তো এখানে আরে জুম তো খুব ঝামেলা করতেছে। আচ্ছা যাক, আমি নিয়ে আসি সরাসরি, তাহলেই হবে। তাহলে প্রথমে আপনি একটা চুজ করেছেন যে যেটা আপনার লোগোর স্ট্যান্ডার্ড হিসাবে দাঁড় করাবেন। এরপরে কি করেছেন যে আচ্ছা, ইলাস্ট্রেটর এটা নিতে পারছে না, তাহলে সমস্যা হয়ে যাবে। তা নিব, আবার তো সময় যাবে। আচ্ছা, প্রসেসগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রসেসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে চাবেন। যারা একটু ক্রিয়েটিভিটি বা ওইভাবে ডিজাইন করতে চান, টিকে থাকতে চান, তাদের জন্য এটা খুবই ম্যান্ডেটরি। তো আমি ওপেন করে আমি দেখাই আপনাদেরকে। আর ওইগুলো আর আনছি না, আমি শুধু একটা স্ক্রিনশট নিয়ে যেটাকে ভেক্টর করবো ওটাকে নিয়ে আসবো। আচ্ছা, আপাতত এটা দেখেন যে তাহলে খাতা কলমে বার্ড এবং হার্ড নিয়ে আপনি 6টা 7টা 5টা 10টা যতগুলো সম্ভব করলেন বা করা হলো, ঠিক আছে। প্রথমটা হচ্ছে এরকম হলো, এরকম 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 যেরকম ভাবে। তো এখান থেকে আপনার পছন্দ হয়েছে এইটা এবং এইটা, কোনটা, এইটা এবং এইটা। তো এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করছেন বা দুইটা চুজ করার পরে এটা ধরেন সিলেক্ট করলেন।
এটা আমার সিলেক্ট থাকলো। থাকার পরে সেটাই হচ্ছে ওইটা যেটা আমরা স্ক্রিনশট নিলাম কিছুক্ষণ আগে। ওইটাকে তখন আপনি ফাইনালি চুজ করার পরে ওইটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দুইটা কাজ করতে পারেন, এটাকে ভেক্টর করে ফেলতে পারেন, এটা একটা বিষয় হতে পারে, অথবা এটাকে নিয়ে সেখানে রাখতে পারেন। বিভিন্ন ধরনের পদ্ধতি এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। তো এটাকে আমি এমবেডেড করলাম। ইমেজ ট্রেস কি করব, এটা ম্যান্ডেটরি না যে ইমেজ ট্রেস করতেই হবে, ইমেজ ট্রেস করলে এটা হারিয়ে যাচ্ছে। আউটলাইন নো, আচ্ছা ওটা এমনি একটু ইয়ে ছিল তো। সোর্স ইমেজ, আচ্ছা আমার মনে হয় দরকার নেই, আমরা না করি, কিছু দরকার নেই, এ থাক ওর জায়গাতে। তো এটা আপনার ইমেজ, ফাইনালি আপনি মানে যেটা পছন্দ করেছেন। তো তাহলে এখন এটাকে ড্র করতে হবে। ড্র করার জন্য কি লাগবে, একটা লাভ শেপ এবং একটা বার্ড, তো না আপনারা ওকে। হ্যাঁ নেটের সমস্যা ছিল। আচ্ছা দেখেন, আমি আমার দরকার একটা ইমেজ আর একটা হার্ট শেপ। সো ইমেজটা আমি কালারিং পেস্ট করে নিয়ে আসলাম, বাট সবসময় যেইভাবে নিয়ে ইমেজ নিয়ে আসবেন মানে সেটা সাপোর্ট করব না, বিকজ মাঝে মাঝে যে কাজটা করতে পারেন এটা বেস্ট হবে, যে একটা পাখির বার্ডের ছবি নিয়ে আসবেন এসে, সেটা হচ্ছে আপনি, এটা তো কালারিং পেজ, এটা তো ওইভাবে করতেই পারি আমরা, যদি সবসময় পারফেক্ট নাও পেতে পারি বা সেটাই ভালো হবে। আমরা পাখির ছবিগুলো নিয়ে এসে সেটাকে হচ্ছে আপনার ট্রেস করব। ট্রেস কিভাবে, পেন্টুল দিয়ে আঁকবো। সাপোজ আমরা এটা যদি নিই, তো পেন্টুল দিয়ে এঁকে পরে ওইটাকে ব্যবহার করবেন, এটা কিন্তু একেবারে ইউনিক হবে। কারণ আপনার সবাই তো আর্টিস্ট না যে চাইলো আর মনের মতো করে হচ্ছে একটা পাখি এঁকে ফেললো, ঠিক না? এবং বেশিরভাগই না, সবাই বললে ভুল হবে, বেশিরভাগই না। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন আপনারা ওইটাই, পাখি নিয়ে এসে এটাকে টেমপ্লেট করে নিতে পারেন আমরা যেভাবে জানি, অথবা লক করে নেন, নেওয়ার পরে জাস্ট পেন টুল দিয়ে যা যা করার। তো আমরা এত সময় নেই এটাকে সাজুগুজু করার, যতটুকু
ওকে, সো এইভাবে আপনি একটা পাখি ড্র করবেন সুন্দরভাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ওকে, আর এটা এরকম ভাবে যদি পান পারফেক্ট, ওরকম ভাবে ইমেজ টেস্টটা সবসময় সাপোর্ট করা যাবে না, নতুন অবস্থায় আপনি এটা করতেই পারেন, কোনো সমস্যা নেই, বাট চেষ্টা করবেন পরবর্তীতে এটা অ্যাভয়েড করতে। যে কাজের জন্য হয় সেটা ঠিক আছে, বেশিরভাগগুলোর ক্ষেত্রে আপনি এটা ওকে। সো এটা আপনার একটা পারফেক্ট, আর এটা যেটা আপনি সরি এটাকে আমরা গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি, এবং এটাকে এক্সপ্যান্ড করে নিই কাজের স্বার্থে। সো এটা আপনার একটা পাখি। শুধু ওইভাবেই না, পাখিটা যেহেতু লোগোর জন্য হবে, সেটা আপনি একেবারে ইউনিক করতে পারেন, সেটা আরো ভালো হবে, কারণ এটা লোগোতে কখনো এরকম পাখি দেখবেন না যেটা হুবহু একেবারে নেচারের মতো। এটা কিন্তু ঠিক আছে মোটামুটি, এটা একটু বেশি রিয়েলিস্টিক হয়ে যায়, বাট লোগোর ব্যাপারটা তো লোগোর মতোই হতে হবে, ঠিক না? অ্যাটেন্টিভ, মেমোরেবল সেটা ঠিক আছে, বাট আমরা এখানে এটাকে যেহেতু চুজ করেছি ওর মতো করব, তো তার আগে আমার একটা লাভ শেপ লাগবে। তো লাভ শেপের জন্য আমরা আঁকি এবং এটাকে আমরা রোটেট করি 90 ডিগ্রি, কপি, দুইটাকে সিলেক্ট, এবং এটাকে এত বড়, আমি একটু ব্যাকে যাচ্ছি বিকজ এটা একটু বড় করে দিই। শিফট ধরে ঘোরাবেন, ঘোরালে ওকে। শেপটা আর একটু বড় করলে ভালো হতো, হ্যাঁ। তারপর আমি এটা দিয়ে যতটুকু হয় দেখাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবং শিফট চেপে ধরে আমরা এগুলো সিলেক্ট করব, করার পরে যেটাই সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা হচ্ছে না লাভ শেপ। তো এখন আমি এটা করছি না কারণ এটা আমার লাগবে, আমি এটা করতে পারি, এই কাজগুলো পরে করব, এটা থাক, আমি যতটুকু পেয়েছি আর একটু পারফেক্ট হতো, আমার শেপটা যদি আর একটু আমি বড় করে নিতাম, বাট আপাতত ওকে, খারাপ না। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ঠিক করে নিতে পারবো। ওকে, এইখানকার প্রবলেমগুলো ঠিক করে নেবেন। এই যে পারফেক্ট। এই পাখিটা সরি আমি এই পজিশনে রাখতে চাচ্ছি, তো এই পজিশনে রাখার জন্য আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনারা ক্যাপস লক অন করে নেবেন, নিলে ক্যাপস লক অন করলে আপনার এই যে এইটা এই অবস্থায় এখন দরকার নেই, আমি ওটা দেখার জন্য বলছিলাম, অল্টার প্রেস করে শিফট ধরে আমরা এরকম একটা দাগ টানবো, কারণ কি এই যে এটাকে একটু ফলো করেন, এটাকে এইভাবে পজিশনে বসাইতে হলে আমাকে কি করতে হচ্ছে, এরকম না, যে এই পজিশনে এরকম ভাবে বসবে, কারণ লোগোর প্রত্যেকটা জিনিস আপনার পাই টু পাই মিনিং বহন করতে হবে অবশ্যই।
আপনি এখানে রেখেছেন, এবং এটাকে আমরা মেক গাইড করে দিই, এবং এটাকে আমরা লকও করে দিতে পারি। এখন কথা হচ্ছে আপনি আপনার এই বরাবর বসাইতে পারেন, কিন্তু এইবারে ভাবে বসাইলে আমার এই প্রপোর্শনটা সমান হচ্ছে না, হচ্ছে আমি যদি ঘুরিয়ে দিই তারপরেও কিন্তু এই জিনিসটা এই যে 19-20 থাকবে। তো সেজন্য আমি যেটা করব, এই ধরনের একটা পাখি চাইলে আমরা নিজেরা ড্র করতে পারি। তো তার জন্য আমি একটা সার্কেল ড্র করি, সার্কেলটা যেন ভিতরে থাকে। আমি একটা মানে পাখিকে কতভাবে আমরা নিতে পারি, কি করতে পারি, সব এটা এই জন্যই দেখাচ্ছি যেন আপনাদের চিন্তা করতে সুবিধা হয়। হ্যাঁ, ডিজাইনের থেকে বড় বিষয় হচ্ছে এগুলাই। এবং একটু খেয়াল করলে দেখবেন যে আমার সেন্টার পয়েন্টটা দাগের উপরে ছিল না, এই যে এটা এখন আছে। তো এখন আমি যেটা করব, আমি সবগুলোকে একটু লক করে দিই, কন্ট্রোল টু লক হচ্ছে। হ্যাঁ, কথা। এবং এখানে আমি আবার একটা দাগ নিব, সেন্টারকে কোনটা করে, এবং এই দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটা বাদ দিয়ে দিব, এই অংশটা আর এই অংশটা। তাহলে আমি এই পাখিটাকে যদি একটু ফলো করি, এটা কিভাবে আছে সেটা প্রথমে আমি দেখি। এবং এখানে আমার আরেকটা স্টেপ রয়েছে মাঝখানে। দেখেন আগে সবই করব, তারপর এটার মাঝখানে ঠিক আমরা সেন্টারটা হারিয়ে ফেললাম, মাঝ বরাবর আপাতত আঁকি। সেম বিষয়, এই জায়গাতে আমরা কি করি, একটা আঁকি, একটু ভুল কি, আমি এই দুটো শিফট ধরে সিলেক্ট করতে হবে, নাহলে এগুলা ঝামেলা হয়ে যাবে। অল্টার প্রেস করে আমরা এটা ডিলিট করে দিই, অল্টার প্রেস করে এখানে অল্টার প্রেস, কারণ ওইগুলো সিলেক্ট হলো। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এখানে সিলেক্ট করি, এই জায়গা কি হলো, এবং এটা আমার মাথাটা এরকমই ছিল না অনেকটা। ওকে, এন্ড দেন পেন টুল দিয়ে আমি ওকে, এটাকেও আমরা ভাবে রাখি। এটাকে একটু ছোট করে দিই। ওকে, এবং আরেকটা অংশ বাকি আছে, আমি পিসের এখান থেকে আমার লেজটা,
শিফট ধরে আমরা এটাকে ছোট ওকে সবগুলোর স্টকগুলো এক সাইজের করি আর কি। এবং আমার গাইড রাখানোর দরকার নেই, আনলক গাইড, এবং এটাকে দিই, দেওয়ার পরে আমি দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে জিনিসগুলা কিন্তু এখন পারফেক্ট একটা পজিশনে আছে। এবং এইটা মনে হয় না দরকার আছে, আমি আলাদা করে এই জায়গা থেকে ড্রটা করে দিই, কারণ এক্সট্রা লাইনের কোনো দরকার নেই। ঠিক আছে না? এখন আমি এই যে এগুলাকে যেরকম চাচ্ছিলাম সেরকম ভাবে করে দিই। ওকে, এবং সবগুলোকে, এটা জাস্ট একটা রাফ আর কি, হয়তো এটাকে আপনি আরো ভালোভাবে আরো সুন্দরভাবে যেভাবে করতে চান করা যাবে, ব্যাপার না। এখন এটা আমি চাইলে ছোট করতে পারবো। তাহলে পাখিটা আমি কিন্তু, সরি এটা কি আমার ইয়ে হয়নি, এই যে তাহলে এটা একটা খুব সুন্দর আমার একটা কি হয়ে গেল লোগো। আমি এই পাখিটা ব্যবহার করতে পারতাম এখানে, টুনটুরি, এটাও ব্যবহার করতে পারতাম, আরো বেশি রিয়েলিস্টিক হতো। বাট লোগোর ক্ষেত্রে বুঝতে পারছেন যে আমি একটা জিনিসকে যখন চেঞ্জ করবেন লোগো, সেটা পৃথিবী মানে আপনার কনক্রিট আছে পৃথিবীতে, আমরা যে জিনিসটা বললাম, কিন্তু হুবহু তার সাথে আমরা মিল না রেখে নিজেদের মতো করলাম, করা যেতে পারে, অথবা অন্য কিছুর সাথে মিলবে না। আমি এটাও নিতে পারতাম, এটাও নিতে পারতাম, তো কোনোটাই নিই নাই, সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করলাম, একবারে ডিফারেন্ট লাগছে। এরপরে হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, নিচে বা সাইডে দেওয়া যেতে পারে, নিচে যাওয়া যেতে পারে। কি ছিল নামটা? হচ্ছে পিস লাভার। তো এই নামটা হচ্ছে সবগুলো ক্যাপিটাল দিতে পারেন, সবগুলো স্মল দিতে পারেন, এগুলা হচ্ছে বা স্ক্রিপ্ট দিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের পছন্দ কিভাবে। বাট সিদ্ধান্ত যখন হচ্ছে আপনার নিজের হাতে, তখন জিনিসগুলো হচ্ছে নানাভাবে জিনিসগুলো চেঞ্জ করে দেখবেন। আচ্ছা, আজকে যে জিনিসগুলো আমরা ড্র করব, বেশ কিছু গ্যাপ রাখবো। কি গ্যাপ রাখবো এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, এটা আমি বুঝতে পারছি, এবং আমি সেই জিনিসটা আপনাদেরকে কালকে বলবো যে আমরা এই জিনিসটা করছিলাম বা করি নাই। সো এই যে এখানে আমি এই জায়গাতে রাখলাম, এবং আমি এক কাজ করি, এই ফন্ট রাখবো না রেখে আমি এটা back to back, you know,
আমরা এটা দেখেন, এর সাথে কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে, যাচ্ছে না? এটা মানে ছোট হাতে দিলে আরো বেশি ভালো যেত। এটা নিয়ে আমরা আজকে মাথা ঘামাচ্ছি না, বা খুব একটা কথাও আমি বলবো না। আমরা এটাকে সবগুলা স্মল ক্যাপ ছোট হাতে লিখে দিই, তাহলে দেখি কি অবস্থা। ওকে, এখন এখানে আমার জিনিসটা শেষ না। এটা যখন আমি দাঁড় করলাম, আমি লেখাটা সাইডে দিতে পারতাম বড় করে দুইভাবে। কিভাবে দিতে পারতাম? এটাকে দুইভাবে সেপারেট করে এনে দিতে পারতাম না? সেক্ষেত্রে আমি দুইটা জিনিস সমান হয়েছে, এটার সমান করে, হ্যাঁ। বাট আপাতত মনে হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে এগুলা দেখানো না, সেজন্য এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না, এখানেই থাকলো। এরপরে আমরা এটা আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপ করে আমরা সবগুলোকে সিলেক্ট করি, নিয়ে আমরা এখানে সার্চে ক্লিক করি। এইটাকে আমরা একটা কালার কম্বিনেশনে নিয়ে আসার চেষ্টা করি। তো দেখি আমাদের কোন কালার আমাদের সাথে যাবে। তো হতে পারে, আমি বলছি না যে এটা হতেই হবে বা এরকম এরকম কিছু, এরকম একটা হতে পারে না? তারপরে হচ্ছে আপনি আবারও ক্লিক করে এটাতে শেপ বিল্ডারে ক্লিক করে এটা হতে পারে, হতেই পারে। ওর মধ্যখান থেকে চোখটাকে একটু আলাদা করে হোয়াইট করে দিবেন বা ইয়ে করে নেবেন, হতে পারে। আমি ভেরিয়েশন গুলো আপনাদের সামনে নিয়ে আসছি, এটা কিন্তু খারাপ লাগছে না। অন্যগুলো নেগেটিভ স্পেস আছে, অথবা আমরা এখানে গ্রে কালারটা ব্যবহার করে ফেলতে পারি। ধরেন আমি এটা গ্রে কালার ব্যবহার করলাম, তার মধ্যখানে আমার এই পাখিটাকে, এটা কিন্তু হোয়াইট, এটা কিন্তু ফাঁকা, আপনি যেখানে নিয়ে যাবেন সব জায়গায় একই কালার থাকবে। হ্যাঁ, এবং লোগোর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। তো কি সমস্যা? হুম, এই যে এই পাখির কালারটা চেঞ্জ হয়ে, এটা হচ্ছে ওই মাঝখানে মাঝখানের ফিলটা এভাবে করা হয়েছে, তো ওইটা আগে ফাঁকা ছিল, এই স্ট্রোকটা ধরে টানতে হবে এই আর কি। আচ্ছা দেখেন, তো তাহলে যে কোনো আমার কালারের উপরে এটা অ্যাডজাস্ট করবে, এটা কমপ্লিটলি কিন্তু বোঝা যাচ্ছে। তো এই জায়গাতে হচ্ছে আপনাদের ওই যে লাস্টের বিষয় আসলো মেমোরেবলের বা কনক্রিট শেপ, বা যেটা আমি কোন জায়গাটা ফোকাস করব। আমার কিন্তু এখানে পাখিটাও হাইলাইট এবং লাভটা অন্যভাবে হাইলাইট, এবং এই কালারে তো লাভ হাইলাইট হয় না। আর লোগোর ক্ষেত্রে সবসময় হাই কন্ট্রাস্টের কালারগুলোকে একটু বেশি জোর দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে হাই কন্ট্রাস্টের কালার কোনগুলো, যেমন এখানে ইয়েলো, এটা কিন্তু হাই কন্ট্রাস্টের কালার। আমরা যদি এটাতে ক্লিক করি, এই যে ইয়েলো যদি এখানে মিনিং বহন করে না, এটা একটা হাই কন্ট্রাস্টের কালার। ক্লিয়ার? আমার এখানের উদ্দেশ্য হচ্ছে কোন লোগোটা কপি করলাম সেটা ম্যাটার না। মূল ম্যাটারটা কোনটা, আমরা কিভাবে একটা সিদ্ধান্তে এসে একটা লোগো পৌঁছাবো ধাপে ধাপে, সেটা কি বুঝেছি? একজন বলেন, বলেন কিভাবে আমরা একটা লোগোতে মানে এই লোগোতে এসে পৌঁছাবো, এই লোগোটা একটা সিদ্ধান্ত নিব বা একটা লোগোতে পারফেক্ট ম্যাপিং করতে পারি। Good.
হুম, রাইট। তো কিভাবে তৈরি করব তারপরে প্রসেসগুলো বলতে হবে তো। হুম, রাইট। আরেকজন বলেন। ওকে। ওকে, এটাই আমরা ব্রেন স্টর্মিং করবো, প্রথমে ভাববো এবং সেই অনুযায়ী আমাদের মাথায় যা আসে সবগুলো আমরা নিব। মাথায় আসার জন্য আপনার আইডিয়া কত বেশি থাকতে হবে বুঝতেই পারছেন, কত কিছু জানতে হবে। এরপরে আপনি ওইভাবে আইকনগুলো তৈরি করবেন, অথবা এইভাবে নিয়ে আসতে পারেন, বা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে আপনি আইডিয়াগুলো নিয়ে এসে রেডি করবেন। এইভাবে রেডি করলে কোনোভাবে কখনোই আপনার আইডিয়ার সাথে পৃথিবীর কোনো লোগো মিলবে না, ট্রাস্ট মি। মিলবেই না, কখনোই মিলবে না। বলতে পারেন স্যার কেন মিলবে না, কারণ মানুষের আইডিয়া কাছাকাছি যায়, এই জন্যই সমান হয় না, কোথাও 19-20 থাকবে। ক্লিয়ার? কখনো মিলবে না। আপনি যদি এইভাবে কোনো একটা বিষয় নিয়ে কাজ করেন, আপনি ইউনিক কিছু না কিছু পাবেন। আর যদি দেখে দেখে কপি করেন, সেটা তো কপি হবে। লোগোর ক্ষেত্রে এই জিনিসটা করা যায় না, কারণ লোগো কেউ $10 দিয়ে করে, আবার কেউ $1000 দিয়ে করে। তো আপনার ওই জিনিসটা বুঝতে হবে। তো লোগো উপস্থাপন, প্রেজেন্টেশন, তৈরি, অনেক ব্যাপারগুলো আছে। এইটা হচ্ছে লোগোর সবচেয়ে বেস্ট ওয়ে, যে ওয়েতে আপনি লোগোটা তৈরি করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি বিভিন্ন লোগো ঘাটাঘাটি করে দেখে আপনি এরকম আইডিয়া টাইডিয়া তৈরি না করে করলেন আর কি, অনেকটা কাছাকাছি কপির মতো আর কি, যেটা সবাই করে আর কি, আমাদের পোলাপান। ওকে, তো এটা আমার গেল। তো এখানেই কিন্তু আসলে সত্য কথা যে আজকের কাজ শেষ না। আমরা আরো একটা জিনিস দেখতে চেয়েছিলাম, আপনারা যদি বলেন আমরা দেখবো আর কি, কারণ কাজ বেশি না, বেশি কাজ উপভোগ করতে চাইলে জিনিসগুলো একটু নিতে হবে বেশি। বলেন। ওকে, তাহলে দেখার আগে এটার আউটপুট আরেকটু লাগবে আমার, যে আপনারা কতটুকু বুঝেছেন কি করলাম। দুইজন বললেন, যারা অলরেডি অ্যাক্টিভ আছেন ক্লাসে মনে হলো। একটু কথাবার্তা কম বলছেন, এরকম এরকম কাউকে আপনারা চুজ করেন, উনি বলুক। সবাই মিলে চুজ করেন একজন, যে লোগো প্রসেসটা এখন বলবে আমাদেরকে। এই জন্য আমার যে যে উপাদানগুলো দরকার আমরা সেগুলা, হ্যাঁ, যত পদ্ধতি জানি সেগুলো নিয়ে আমরা কাজটা করব। ওকে,
তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রসেস। এখানে মনে রাখার মতো যে বিষয়গুলো রয়েছে খুব ভালোভাবে, যে আপনার ক্রিয়েটিভিটিটা কত সুন্দরভাবে কাজে লাগাতে পারে। তার জন্য কোন কালার ব্যবহার করবেন, অলরেডি আমরা কালার নিয়ে আমাদের কাজ শেষ। তো আমরা এখানে কোন কোন কালার যাবে, পিস লাভার, এর জন্য কোন কালার যায় অলরেডি আমরা জানি। নেচারের কালার যায়, ব্লু যায়, গ্রিন যায়, তাই তো? ট্রাঙ্কুলাইটি। তো এখানে তারপরে হচ্ছে আপনার বার্ডের জন্য যে কালারটা, বার্ডের ব্যাপারটা হচ্ছে ব্ল্যাকও রাখতে পারেন, কিন্তু আমরা যে কাজটা করছি সেটা যদি খেয়াল করেন, এটা সিঙ্গেল একটা কালার ব্যবহার করছি না, শুধু এখানে ব্ল্যাক বা যে কালারই ব্যবহার করি, এইটা হচ্ছে যে মনোক্রোমাটিক কালার ব্যবহার করলাম, এটাকেই বলে হচ্ছে আপনার ফ্ল্যাট লোগো বা মিনিমালিস্ট লোগো। ক্লিয়ার? যেখানে আপনার সবকিছু এত বেশি সিম্পল, একটা পাখি, সেখানে কোনো ভেরিয়েশন নেই, নর্মাল শেপ দিয়ে আঁকানো, নর্মাল একটা হার্ট, সিঙ্গেল একটা কালার দিয়ে আমি ব্যবহার করা। আপনি একটা দুইটা তিনটা কালার নিতে পারেন ফ্ল্যাট বা মিনিমালিস্টিক লোগোতে, এবং আপনার সবকিছু থাকবে খুব বেশি সিম্পল। ফ্ল্যাট মিন্স আসলে বলা বলা হয় এক কথায় নর্মাল সিম্পল যে জিনিসটা, এবং এইগুলো বেশি পছন্দ করে এখন সারা পৃথিবীতে মানুষজন। ওকে, ওকে, ওটা গেল আমার ফ্ল্যাট বা মিনিমালিস্ট। এখন আমরা একটা লোগো হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে করার চেষ্টা করব, যে এটা হচ্ছে একটা নর্মাল ফ্ল্যাট লোগোই হবে, বাট গ্রেডিয়েন্ট ব্যবহার করে লোগোতে। ঠিক আছে? ওকে, তো আমরা যেটা করব, হ্যাঁ, এখানে এই লোগোটা আপনারা খুব কমন দেখে থাকবেন। অনেক সময় দেখে হয়তো আপনাদের তৈরি করতে ইচ্ছা হতে পারে বা হয়, এটা স্বাভাবিক। তো আমরা এটাও একটা জায়গা থেকে নিয়ে কপি করা, বাট প্রসেসগুলো ধাপে ধাপে খুঁজে বের করে সেগুলো দেখানো হচ্ছে, যেগুলো আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে, খুব বেশি। হুম, আর যারা অলরেডি কাজ করছেন তারা বুঝতে পারছেন, ঠিক না শামি আপু? তো এখানে আমরা এখন স্টক বাড়াই এটাকে যথেষ্ট পরিমাণে। আমি এখান থেকেই বাড়াচ্ছি, একবারই বাড়িয়ে দিচ্ছি, ধাপে ধাপে না বাড়িয়ে। এবং এটা খুব বেশি বড় হয়ে গেল কি, 9 কেজি, এটা একটু ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই যে বাড়িয়ে দিলাম। এটাকে নিচে নামিয়ে ফেলি। আচ্ছা, আমরা সমস্যা নেই, আমরা আর্টবোর্ড তো চাইলেই বাড়াইতে পারবো, সেক্ষেত্রে কোনো কারণ নেই। তো ঠিক আছে, পাথফাইন্ড টুলটা সামনে রাখেন এবং আমরা এটাকে এক কাজ করি, এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে আপনি কি করতে পারবেন, এটাকে এক্সপ্যান্ড না করলে, শেপে তৈরি করলে না করলে এটা মার্জ করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য আমরা এটাকে ইউনাইট করে দিই বা মার্জ করে দিলাম, তাহলে সবগুলো এক হয়ে গেল না। এর এক্সপ্যান্ড করলে এটা যেহেতু স্টক থেকে ফিল হয়ে গেছিল, সহজেই হবে, কারণ স্টকে কিন্তু পাথফাইন্ডারের কাজ করা যায় না। হুম, এটা মাথায় রাখেন সবাই, ঠিক আছে? ওকে, একটা জিনিস ভুল হয়ে গেছে। আমরা এখানে পার্পল, পার্পল এই কালারই থাক। এই কালার থাকবে, যে কালারটা নিলাম সেটা কি করে দিলাম, গ্লোবাল। এই যে গ্লোবালের সাইন, মনে রাখেন কিন্তু সবাই, কি করলাম কালারটা, গ্লোবাল। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখান থেকে আর একটা রেক্টেঙ্গল নিচ্ছি, বাট এই রেক্টেঙ্গলটা নিবে না একদম এর সাথে, মিডল বরাবর। এই যে দেখেন মিডল হয়েছে কিনা, এবং আমি পাথফাইন্ডারে যেহেতু ছিলাম, আমি এখানে -1 করে দিচ্ছি, এটুকু আমার থাকবে। এইটাকে ধরে আমি নিয়ে যাব এই জায়গাতে। ওকে, এটা দেখছি একটু
ওকে, মিলছে না? হুবহু মিলছে, সুন্দর করে মিলে গেছে। এবং এবং এটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে এক করে দিই। তো এটা আমার একটা শেপ, এটা একটা লোগো হবে। সো আমরা এটা পেয়ে গেলাম। এই লোগোটাতে আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট ব্যবহার করব এবং এটা যেন একটা ডিফারেন্ট লুক দেয় আমাদের, সেই কাজটা করব। তো আমরা এতক্ষণ যে গুলো ব্যবহার করলাম, কি করলাম, দুইটা শেপ নিলাম, এক্সপ্যান্ড করলাম, মার্জ করলাম, একটা সার্কেল নিলাম, সেটাকে 4 ভাগের 1 ভাগ করে উপরে লাগিয়ে দিয়ে আবার শেপ বিল্ডার টুল দিয়ে মার্জ করলাম। এগুলাই তো প্রসেস। এখন যেটা করব, এখানে একটা ভেরিয়েশন আনবো আমরা, যেহেতু আমরা এটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আমরা তখনই দিই যে যখন আমরা আসলে একটা শেড আনতে চাই কালারের। এবং কিন্তু যখন নিচ্ছেন তখন এই যে অ্যাস্টারিক কালার, ক্যাপস লক প্রেস করবেন সবাই, তাহলে কি হবে, তারপর ক্রস চিহ্ন আসবে। ক্রস চিহ্ন আসলে সুবিধা কি, এই যে দেখেন আমি এই সার্কেলের সাথে একদম মিলিয়ে ফেলতে পারছি, দেখছেন? এবং আমি ওখানে যখন ক্লিক করে কোথায় নিব, এত দূর নিব, আচ্ছা এটা আমি একবারে, এই জিনিসগুলো হবে না, কারণ এখানে এটা মানাচ্ছে না। তাহলে আমি এটা আর একটু এখানে নিই এবং এটাকে ছোট করি, তাহলে কি হবে, আমার পেন টুলের কাজটা করতে সুবিধা হবে। এই যে আমি এটাও নিব না, আমি চাচ্ছি আর একটু এখানে এদিকে নিতে। ওকে, শুধুমাত্র বোঝার স্বার্থে আমরা একটা কাজ করতে পারি, এটা আপনারা করবেন, যেহেতু এটা ক্লাসের স্বার্থ। আমরা এটাকে অন্য একটা কালার দিই, যেন পরে বুঝতে পারি যে এখানে কি হয়েছিল বা হয়েছে। ঠিক আছে? ওকে, আরেকটা কাজ করব আমরা এখন। আমার এইটা শিফট প্রেস করে আমরা একদম এখানে চলে আসবো। বা ক্যাপস লক অফ করে দিই, তাহলে আমার নর্মাল পেন টুলটা আবার চলে আসবে। সবগুলো আমরা সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল নিই, অল্টার প্রেস করে এগুলা মাইনাস করে দিই, বুম। ওকে, মনে হচ্ছে ক্যান্ডি ক্যান্ডি, বাইরের দেশে যে ক্যান্ডিগুলো পাওয়া যায় সেরকম মনে হচ্ছে। ওকে, এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয়গুলো হাজির হবে। এবার এটাকে ক্লিক করে আপনি এখান থেকে কালার গাইডে যান, তাহলে ওইটার অনেকগুলা ইয়ে পাবেন, কালার পাবেন। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কালার, এটা হচ্ছে বেশি শেড এবং এটা হচ্ছে লেস। তো আমরা এটাতে ক্লিক করি, এই যে এটাতে, আবার সোয়াচে আসি, এসে নিউতে ক্লিক করি, এটা গ্লোবাল করে দিই, তাহলে এটা এখানে আসছে। আবার ওইটাতে ক্লিক করি, কালার গাইডে যাই, এইটা নিই, সোয়াচে যাই, এটা যেন এখানে সিলেক্ট থাকে, নিউ নিই, কই নিউতে ক্লিক করি, ও এখানে গেছে, সরি খেয়াল করিনি, এই যে এখানে গেছে। একই জায়গায় নিয়ে আসলে ভালো হয়, সবগুলো টাইনে টুইনে এক জায়গায় নিয়ে আসি, সবগুলো এক জায়গায় আছে। এরপরে আমরা এটাতে সিলেক্ট করি যে কোনো একটা, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে যাই। কেন আমি ওই কাজটা করলাম দেখেন, গ্রেডিয়েন্টে যে যখন নিচে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব, তখন আমি এই সোয়াচে যা নিলাম পাবো, কারণ এই সোয়াচের কালারটা কিন্তু পরবর্তীতে পাওয়া যায় না, এটা জানেন তো।
আমি এখানে এই কালারটা নিলাম এবং এখানে ডাবল ক্লিক করি আবারও, এখানে এই কালার বা এই কালার আপাতত নেই, যা আছে এটা সিলেক্ট করি, করে আমি এটা দিয়ে এখান থেকে এটা নিয়ে ফেলি। এখানে নিলেই আমার কাজটা শেষ হয়ে যায়নি, এই জায়গাতে এটা উল্টাই দিতে হবে। তারপর এটা ব্যালেন্স করে নেন, সমস্যা নেই। এটাও আমার ব্যালেন্স করতে হবে। এই যে এখানে যে গ্যাপটা আছে সেটা আপনারা অবশ্যই 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 এটা ব্যালেন্স করে নেবেন, যে আপনার ওভারল্যাপ কালারটা যেন খুব বেশি বোঝা না যায়। এটাও তাই, বিভিন্নভাবে ঘোরাই ফিরাই ঠিক করে নিতে হবে। এটা ঠিক আছে, এই জায়গাটা আরেকটু ঠিক করতে হবে। বেটার। অলমোস্ট। এটাকে অন্য একটা কালার দিই আপাতত আপনাদের বোঝার জন্য। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ক্লিক করে ফেললাম এবং এই জায়গাতে আমরা ওটাই সিলেক্ট করেন, করে গ্রেডিয়েন্টে যাই আমরা। গ্রেডিয়েন্টে গিয়ে এটা এটা এই জায়গাতে কালার দিই, মানে এটাকে একটু হালকা করে দিব আর কি। এখানে ডাবল ক্লিক করলেও হবে, এখানে কালার রয়েছে, আপনি একটু লিটল বিট, এটা মনে হয় ঠিক আছে। এরপর অ্যাঙ্গেলটা এখানে চেঞ্জ করে নেন, অথবা এখান থেকে ক্লিক করে অ্যাঙ্গেলটাকে
না ঠিক হয়নি। boom। এখান থেকে হালকা ভাবে লাইট হয়ে এসে জিনিসটাকে এ করে ফেলছে। এখন আচ্ছা, এখানে বলেছিলাম কি? আচ্ছা, অন্য কিছু শেখানোর স্বার্থে আমি আপাতত এটা ব্যবহার করছি না। মানে এখানে প্রয়োজনে আমরা অপাসিটি কমায় টমায় অন্য কিছু করি। গাইড যায়। আচ্ছা, এই যে এইটাকে আমরা এখন গ্রেডিয়েন্টে নিই। বুম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা কি করলাম, আমরা সবগুলো গ্লোবাল সোয়াচ নিলাম, সবগুলো গ্লোবাল সোয়াচ নিয়ে কাজ করছি। কি জন্য? এবার আপনার মনে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি এই কালার চাই না, আপনি যে কালার নিয়ে কাজ করছেন আমি এই কালার নিয়ে কাজ মানে আমাকে কালার চেঞ্জ করে দেন। তখন আপনি কি করবেন, সিম্পলি ডাবল ক্লিক করবেন, করার পরে এটা প্রিভিউ করে দেন। এখন ধরেন এই কালার নিতে চাচ্ছেন, তাই তো? ওকে, এই কালার নিলেন, আর এখানে ডাবল ক্লিক করেন, প্রিভিউটা অন করে দেন। দেওয়ার পরে দেখেন আপনি ওই কালারের সাথে মিলান, যেখানে যে কালারটা ব্যবহার করছেন সেই কালারগুলো অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, তারপরে আমরা এই কালারটা ব্যবহার করেছিলাম কোনটা? সম্ভবত এইটা, সম্ভবত ওইটা। প্রিভিউ করে দিই, এই যে দেখতে পাচ্ছি এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল না? এবং শেষের কালারটা এটা ছিল, এটাকেও চেঞ্জ করে দেন। আচ্ছা, প্রিভিউ না করলে আমরা দেখতে পাবো না। দেখেন, হ্যাঁ, আমরা পারফেক্ট করতে আমাদের একটু সময় নিতে হবে, আমরা পারফেক্টলি করব তারপরে, কিন্তু আমার কালার পারফেক্টলি মানে চেঞ্জ হচ্ছে কিনা। তো এটা একবারে দেখেন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেটা ইন্টেনশনালি করেছিলাম সেটাই থাক আমার। বুম, দেখেন। সো হিয়ার ইজ আ নিউ লোগো, এবং এটাকে আমরা এক্সপ্যান্ড করেছিলাম। এখন আমরা এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এই একটু বেশি লাগছে, তাহলে আমরা শিফট প্রেস ধরে একটু ছোট করে ফেলি। তাহলে আমরা দুইটা লোগো শিখলাম দুইভাবে, এর মধ্যে গ্রেডিয়েন্টের একটা ব্যাপার রয়েছে ইফেক্ট, এবং একটার মধ্যে আমরা ফ্ল্যাট নর্মাল একটা ফ্ল্যাট মিনিমালিস্ট। আচ্ছা, লোগোতে গ্রেডিয়েন্টের ব্যবহার খুবই কম থাকে, বাট থাকে না আবার এরকম না, থাকে বাট খুবই কম থাকে, এটা মাথায় রাখতে হবে। বাট যেগুলোতে থাকে সেগুলো আবার এরকম খুব ইফেক্টিভ এবং অন্যরকম সুন্দর। তো এটাই ছিল আপনাদের আজকের ক্লাস। আমরা এরকম দুইটা লোগো করার চেষ্টা করব এবং মধ্যখানে যা যা শেখার শিখবো। আরো কিছু নিয়ম কানুন আমাদের বাকি আছে। গতদিন আমরা অনেক কিছু দেখেছি শিখেছি, আজকেও মোটামুটি কম কিছু হয়নি, অনেক বেশি কিছু হচ্ছে। তো আশা করছি আমরা এভাবে চেষ্টা করে পারবো, এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন বারবারই বলা হয়েছে যে কিচ্ছু বাদ দিবেন না, যা দেখবেন তাই। যখন কারেন্ট চলে যাচ্ছে গ্যাপ, আজকে দেখলাম আপনারা বসে বসে গল্প করছেন, অথচ কোনো টপিকস নিয়ে
প্রেজেন্টেশন করে কথা বলতে পারতেন, হেল্প হতো সবার। ক্লাসটা যখন বন্ধ হয়ে যাবে, যখন নতুন কিছু শেখা বন্ধ হয়ে যাবে, ইউটিউবে সারাদিন ঘাঁটবেন, হতাশ হবেন, আর তখন বলবেন যে না, আসলে নতুন কিছু শিখছিলাম, এমন একটা সময় ছিল, তখন কিন্তু আসলে কিছু করার থাকবে না। এটা আমরা গ্রুপ করে ফেলি সবগুলো। ঠিক আছে, আমাদের আরো রুলস আমরা নেক্সট দিন দেখবো। আচ্ছা, কোনো প্রশ্ন আছে আজকে যা করলাম বা এর মধ্যে? এক্সট্রা না, হ্যাঁ, এক্সট্রা অনেক কিছুর অ্যান্সার সামনে পাবেন। তো আজকে ক্লাসে যা করেছি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই? আচ্ছা, না থাকলে প্রেজেন্ট করেন। হ্যালো ভাই, কথা বলেন, প্রেজেন্ট করেন, কিছু একটা তো করেন আপনারা। কি অবস্থা? মেনশন করে দিলে তো করে না, তখন তো বেশি মেজাজ খারাপ হয়, সত্য করে যেটা জানেন। এই ক্লাসের ব্যাপারে আমি বড় ছোট যাই হোক, যখন আমি টিচার হিসেবে কাউকে বলবো, তার উচিত সব বাদ দিয়ে তখন তাড়াতাড়ি করে প্রেজেন্ট করা। এরকম কয়জন করে বলেন তো? ও তারা বেশি ইনসাল্ট হই। এমনি তো নর্মালি বললে কেউ না করলে যে ব্যাপারটা থাকে গড়পড়া থাকে, আর কারোর নাম মেনশন করে না করলে বেশি ইনসাল্ট হয়। কারণ আত্মসম্মান বোধ তো আছে নিজের অ্যাটলিস্ট।